গল্প তুমি আমার শেষ বেলা। লেখনীতে নীতি জাহিদ। অন্তিম পর্ব। মোনালিসা। জি। যাবে। কোথায়? জানতে হবে না, চলো। এতক্ষণ ছাদে বসে রাতের আকাশে তারা দেখছিল দুজন। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাত 11টা। অনেক দিন পর নিজেরা একান্তে সময় কাটাচ্ছে। ইমরান অফিস, মিটিং এসব নিয়ে ব্যস্ত। মোনাও নতুন প্রজেক্টে হাত দিয়েছে, সাথে ছেলে মেয়ে ভার্সিটি এক্সাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। ইমরান মোনার হাত ধরে টেনে সিঁড়ি বেয়ে ঈশানের রুমের সামনে আসলো। ঈশানের দরজায় কড়া নাড়লে মোনা বকা দিয়ে বলল, ছেলেটা ঘুমাচ্ছে ইমরান সাহেব, কেন জাগাচ্ছেন? ছেলেকেও সাথে নিবেন। তোমার ছেলে ঘুমায় না, জেগে জেগে প্রেম করে। মনে মনে বললেও মুখে প্রকাশ করল না ইমরান। এই কথা বলে রাতের মিষ্টি সময়টা সে নষ্ট করবে না। আরেকবার কড়া নাড়তেই ঈশান চোখ কচলাতে কচলাতে দরজা খুলল। মোনা ইমরানকে আবার ধমকে বলল, আহারে বাবাটা ঘুমাচ্ছিল কি সুন্দর, জাগালেন কেন? ইমরান ছেলের দিকে কটমট দৃষ্টিতে বলে, আব্বাজান আপনি নাটক বন্ধ করেন। ঘুমান নাই যে সেটা জানি। আপনার বাইকের চাবিটা দেন। ঈশান চোখ বড় বড় করে বাবার দিকে চেয়ে আছে। যে বাবা বাইক কিনে দিবে না বলে এক পায়ে খাড়া ছিল, সে আজ বাইকের চাবি চাচ্ছে। আচ্ছা বাইকটা বেচে দিবে না তো? ঈশান থতমত খেয়ে বলে, নাই বাইক, চাবি নাই। চোরে নিয়ে গিয়েছে। চুপ ব্যাটা, কার সাথে ধাপ্পা মারিস? চাবি দেয় তোর বাইক বেচবো না আব্বা। তোমার মাকে নিয়ে একটু চন্দ্রবিলাস করে আসবো। তুমি একটু বোনের খেয়াল রাখতে পারবে। বাহ, আর কি লাগে? যাক না তার আনরোমান্টিক বাপটা আমাকে সময় দিতে। এই সুযোগে সে বোনের পাশে থাকবে রক্ষক হিসেবে। ঈশান সারাক্ষণ বোনের সাথে ঘেঁষে, গত 6 মাসে বোনটাও হয়েছে ঈশানের নাওটা। সুযোগ পেলেই ঈশানের বুকে ঘুমাবে, ঈশানের হাতে খাবে। ঈশান ইমরানের হাতে বাইকের চাবি দিয়ে বাবা মায়ের রুমে চলে গেল। দৌড়ে গিয়ে দোলনা থেকে বোনকে তুলে কোলে নিয়ে খাটে শুয়ে পড়ল। ইমরান মোনা যাওয়ার আগে কি মনে ঘরে উকি দিল। এত মনোরম একটা দৃশ্য দেখল। ঈশান ঔশানকে বুকের উপর শুইয়ে ঘুমাচ্ছে। মেয়ে তাদের পরমযত্নে ভাইয়ের বুকে ঘুমায়। চোখ জুড়িয়ে যায়, মন শীতল হয়। মোনার দিকে তাকিয়ে বলে, মোনালিসা আর কিচ্ছু চাওয়ার নেই। আমাদের অনুপস্থিতিতে ঈশান সামলে নিবে। ইমরান সাহেব আপনার অবর্তমানে ঈশান আমার ঢাল ছিল। ছেলেটা আবার বাচ্চা হয়ে গেল, কিন্তু সেই সময়টাতে আমি আপনাকে দেখেছি ওর মাঝে। ইমরান হাসে। মোনার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামে। মোনাকে নিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে। মোনাকে পেছনে বসিয়ে এলোমেলো চুলগুলো কানে গুজে দিয়ে হেলমেট পরিয়ে দেয়, নিজেরটাও পরে নেয়। বাইক স্টার্ট দেয়। বাতাসের গতিতে ছুটে যাচ্ছে বাইক। গন্তব্য মোনার অজানা। অনেকদিন পর ইমরান প্রশান্ত হয়েছে। এখন চিন্তারা কমেছে। কায়েস চলে যাওয়ার আগে সব সমস্যার সমাধান করে দিয়ে গিয়েছে। ফয়সাল নিজের কাজে ব্যস্ত। সবাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেদিন রাতে মিনহাজ ভাই ফোন দিয়ে বলেছিলেন মোনাকে জানাতে, স্বামী স্ত্রীর মধ্যে অজানা কিছু না থাকাই ভালো। আজ ইমরান সিদ্ধান্ত নিয়েছে সব মোনাকে জানাবে। মনের মধ্যে অনেক ভয়। বাইক থামে নদীর পাশে। মোনাকে নামতে সাহায্য করে ইমরান। দুজনই পারে বসে আছে। আশপাশটা নীরব, উপরে আকাশ, নিচে পানি, পাশে তার প্রিয় রমণী মোনালিসা। মোনার কোলে মাথা রেখে শুয়ে পড়ে ইমরান। মোনা ইমরানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ইমরান আবেশে চোখ বন্ধ করে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মোনালিসা কিছু কথা ছিল। বলেন। সত্যিটা জানার পর যা শাস্তি দিবে মেনে নিব, অন্যায় করেছি তো তাই। কিন্তু কথা দাও ফেলে যাবে না, ভালোবাসা থেকে বঞ্চিত করবে না। কি এমন সত্যি? কথা দাও। আগে শুনবো। ইমরান মোনালিসার চোখের ভেতরের গতিবিধি পর্যবেক্ষণ করছে। এই মেয়ে কি আদৌ মাফ করবে তাকে? ফোঁস করে দম ফেলে বলে, আজ থেকে 21 বছর আগে একজনকে খুন করেছি নৃশংসভাবে। খুন করেই ক্ষান্ত হইনি। 12 টুকরো করেছি। আমি একটা খুনি। মোনালিসা শান্ত। ইমরানের চোখ বন্ধ। সে চায় না তার ছোট্ট মোনালিসার চোখে তার জন্য ঘৃণা দেখতে। আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি আপনার। যেহেতু অন্যা অকরেই ফেলেছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আমার আর কি বলার আছে? শাস্তি দেয়ার মালিক তো উনি। আর বাকি রইল ভালোবাসার কথা। আমি কি এত পাগল নাকি? ভালো মানুষকে তো আর হত্যা করেননি, করলে কোনো মানুষরূপী জানোয়ারকেই করেছেন।
ওই শয়তানের জন্য আমি কেন আপনাকে ভালোবাসা থেকে বঞ্চিত করব? আপনি আমার অনেক সাধনার ইমরান সাহেব। আমি কোনোভাবেই আপনাকে ভালো না বেসে থাকতেই পারবো না। তবে অনুরোধ করব আল্লাহর কাছে দুহাত তুলে মাফ চাইবেন। টুকরো করতে অনেক সাহস লাগে। আপনার মধ্যে তখনের ওই হিংস্রতা যেন ভবিষ্যতে না দেখি। আমার দুসন্তান যেন এই ব্যাপারে ঘুণাক্ষরে ওঠে না পায়। তাদের কাছে তাদের বাবা আইডল। আমার কাছেও আমার স্বামী ওয়ান্ডারম্যান। সবসময় মনের প্রাসাদের সিংহাসনে বসা রাজপ্রধান। রাজ্যের প্রয়োজনে রাজাকে কঠোর হতে হয়। আপনি হলে ভুল কিছু করেননি। ইমরান হতবাক, বিস্মিত, চরমভাবে আশ্চর্য, এটাও কি সম্ভব? এত সম্মান, এত শ্রদ্ধা। সে কি আদৌ যোগ্য? নিজের কানকে বিশ্বাস করছে না। আজকে নতুন মোনা সামনে। সাধারণ কাউকে এই কথা বললে তো ভয় পেয়ে পালাতো। আর এই মেয়ে কিনা কথা শেষ করে কপালে অধর স্পর্শ করে। না না, এই মেয়ে তো সাধারণ নয়, অসাধারণ কেউ। মনে হয় যেন ইমরান খুব ভালো কাজ করেছে, তার পুরস্কার দিচ্ছে। কি সুন্দর প্রসঙ্গ পাল্টে নদীর আশপাশটার বর্ণনা দিয়ে যাচ্ছে। ইমরান মোনার পেটে মুখ গুজে দিয়ে শক্ত করে দুহাতে কোমর আঁকড়ে ধরে। মোনা জানে ইমরান এই স্বস্তিটাই খুঁজে বেড়াচ্ছিল এতগুলা বছর। মোনার শক্ত করে ইমরানকে আঁকড়ে ধরে। ছোট বাচ্চার মতো ইমরান মোনার কোমর পেঁচিয়ে ধরেছে। মোনা একটু দুষ্টুমি করে বলে, আপনি কি ঔশানের মতো হয়ে গেলেন নাকি? ঔশান তো তাও মায়ের আদর পায়, আমি তো অভাগা। তার মা এখন আমার দিকে তাকাই না। কতদিন ধরে পেছনে পেছনে ঘুরছি যদি মহারানী একটু কৃপা করে, কিন্তু সে তো সারাক্ষণ ব্যস্ত থাকে। আজ এই মেহমান, কাল ওখানে যাবে, পরশু অফিস। আমার মতো রিটায়ার্ড পার্সনকে কি ভাল লাগে? আহারে বেচারা, অনেক দিন হয়েছে তাই না? ইমরান তো রাগ করে লাফিয়ে উঠে বলে, চুপ করো পাজি মেয়ে, অনেক দিন হয়েছে তাই না? ঢং করে এসব বলো কেন? অনেক দিন হয়েছে নাকি অনেক মাস হয়েছে সেটা বলো। শেষ কবে আমাকে আদর করতে দিয়েছ? আপনার কি এসব লাগে নাকি? ছি, কি বলেন এগুলা? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, তার উপর নিজ থেকে কাছে আসেন নাকি? ইমরান নিশ্চিত বুঝতে পারছে এই মেয়ে ইচ্ছে করে জব্দ করছে। সে মানছে যে এসব বলতে পারে না। একটু গম্ভীর প্রকৃতির মানুষ, কিন্তু এতটাও আনরোমান্টিক না যে তার মধ্যে অনুভূতি নেই। বয়স হচ্ছে তো তাই এভাবে খোঁচা দিচ্ছে। এছাড়া মোনার কাছে যেতে ওর নিজেরই সংকোচ লাগে। যত যাই বলুক মেয়েটা ছোট। এই সংকোচ বিয়ে ১.৫ বছরেও কাটাতে পারেনি ইমরান। মোনাও গত ৬ মাস ছেলে, মেয়ে, পরীক্ষা, সংসার সামলে হাঁপিয়ে উঠেছে। তাই ইমরান নিজ থেকে কখনোই ওর প্রতি এসব ব্যাপারে আগ্রহ দেখায়নি, পাছে মোনা অন্য কিছু ভাবলে। ৬ মাসে হাতে গোনা কয়েকবারই মোনা কাছে এসেছিল। আমি তো ভাবলাম আমি মোটা হয়েছি দেখে আপনার আর আমাকে ভালো লাগে না, তাই আগ্রহ দেখাই না। তুমি কি আজকে আমার মেজাজ খারাপ করার উদ্দেশ্য নিয়ে উঠে পড়ে লেগেছ? কত হট মেয়ে আছে অফিসে, মিটিংয়ে তো দেখি নতুন বায়ারদের। আপনার একজন নতুন অ্যাসিস্ট্যান্ট আছে না কাশফিয়া, সে তো আপনি বলতে অজ্ঞান। তা অবশ্য ঠিক। কাশফিয়া সুন্দর, খারাপ না। বাহ, কড়াইয়ে গরম তেল ঢেলেছে ইমরান। ছ্যাঁতো করে উঠেছে। মোনা ইমরানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। নদীর পানি বাতাসের ধাক্কায় ছলছল করছে। চাঁদের আলো পড়েছে পানিতে, চিকচিক করছে, যতদূর চোখ যায় তাই দেখা যাচ্ছে। ইমরান মোনাকে বুঝার চেষ্টা করছে। অন্য সময় হলে তো এতক্ষণে ইমরানের চুল মাথায় থাকতো না। কিন্তু আজ এত নীরব কেন? আকস্মাৎ ইমরানের মনে হলো সেই ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। মোনাকে প্যাম্পারের প্রয়োজন ছিল। এখন মোনার বাড়ন্ত শরীর। সে সারাক্ষণ আগের বডির জন্য আফসোস করে ডায়েট করবে করবে বলে, কিন্তু বাড়ির কেউ তাতে সায় দেয় না। ইমরান নিজেও রেগে যায় মাঝে মাঝে। মেয়েটা কি বডি শেইমিংয়ে ভুগছে? ইমরান সাথে সাথে মোনাকে বুকে জড়িয়ে ধরে। মোনালিসা, প্লিজ সরি। কেন এসব নিয়ে মজা করো? তুমি আমার চোখে আমার মায়ের পরে দেখা সেরা রমণী। তোমার শরীরের প্রতিটি ভাঁজ আমৃত্যু আমার জন্য একটা ঘোর জাগানো মোহ হয়ে থাকবে। কে বলেছে তুমি মোটা হচ্ছ বলে আমার ইচ্ছে কমে যাচ্ছে? উল্টো আমি বুড়ো হচ্ছি বলে কেউ কাছে ডাকে না। আর ওই কাশফিয়া, ঘাসফিয়াকে তুমি রেখেছ আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি তো ওকে একদিনও এলাও করিনি। তুমি তো জানোই না ওর ডিপার্টমেন্ট শিফট করে তমালকে অ্যাসিস্ট্যান্ট করেছি আর ওই মেয়েকে ফ্যাশন হাউজে পাঠিয়েছি। তোমাকে ভয় বলিনি,
বকা খাবো তাই। মোনালিসা হাসছে, ছলো ছলো চোখে বলে, আমার আজ রাতে আপনাকে লাগবে। নতুন ভাবে, সেই রাতগুলোর মতো। খুব কাছে। আগের বেসামাল, অস্থির ইমরানকে। দেখো চারপাশটা নীরব। তুমি চাইলে এখানেই। আকাশকে সাক্ষী রাখার কি কোনো প্রয়োজন আছে? এখন আইসক্রিম কিনে দেন। খেতে খেতে বাসায় যাব। এরপর আমার মেয়ের ঠান্ডা লাগবে। চলো অন্য কিছু কিনে দেব। ওকে তাহলে ডেইরি মিল্ক। ইমরান মোনাকে চোখ টিপে বলে, টু গুড সুইট হার্ট। আই লাইক দ্য টেস্ট অফ ডেইরি মিল্ক। লেটস গো। ইমরান কাকে যেন ইশারা দিল। মোনা অবাক হয়ে সেদিকে তাকাতেই দেখে দুটো গাড়ি। পরে ভালো করে খেয়াল করে বুঝতে পারল এরা ইমরানের লোক। হয়তো এত রাত হয়েছে তাই নিরাপত্তার জন্য এদের থাকতে বলেছিল। মোনাকে নিয়ে আবার ইমরান রওয়ানা হয় বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ঢুকেই মোনা ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টা। ঘড়ির পাশের দেয়ালে চোখ গেল একটা ছবিতে। এই রুমটা ঈশানের। ঈশান, অশান ওদের রুমে ঘুমাচ্ছে তাই আর না জাগিয়ে দুজনই ঈশানের রুমে চলে আসে। ছবিতে ওদের চারজনের ছবি। কক্সবাজারের রিসোর্ট উদ্বোধনের ছবি। দুইটা রিসর্ট সেদিন উদ্বোধন হয়েছিল। একটা ওশান মারমেইড, অপরটা ঈশান মারমেইড। একসাথে পরিবারের ছবি ঈশান ঘরে ঝুলিয়ে রেখেছে। ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে দেখে মোনা ঈশানের অ্যালবামের ছবিগুলো দেখছে। ঈশানের ফটোগ্রাফির বড্ড শখ। হাতে ডেইরি মিল্ক। একটু খাচ্ছে একটু দেখছে। চোখ না তুলেই ইমরানকে বলল, দেখেন ইমরান সাহেব, ঈশানের এই ছবিটা বেশি সুন্দর না? ও যখন সাজেক গিয়েছিল বন্ধুদের সাথে তখনের তোলা। ইমরান এগিয়ে এসে অ্যালবামটা হাত থেকে নিয়ে কোনো কথাই বলল না। সরাসরি মোনার ওষ্ঠ আষ্ঠে পৃষ্ঠে নিজের ওষ্ঠাগত করল। যে ভয়টা মোনা পেয়েছিল তাই হলো। সব সময় মোনার চকলেট খাওয়া অবস্থায় ইমরান আক্রমণ করে। প্রায় শেষের দিকেই ছিল চকলেট। মোনা তাড়াতাড়ি খাচ্ছিল কিন্তু শেষ করতে পারল না। মোনাকে আলতো করে শুইয়ে দিয়ে কামরা জুড়ে বাতি নিভিয়ে ঘোর অমানিসা নিয়ে আসে ইমরান। মনের সব গোপনতা মিটিয়ে, দুঃখ বিসর্জন দিয়ে সমস্ত ভালোবাসা ঢেলে মুড়িয়ে নেয় মোনাকে। সূর্যকিরণ ছড়ানোর আগেই সকিরণ ছড়িয়ে মোনাকে রাঙিয়ে তোলার প্রচেষ্টায় আবারও প্রণয় সাগরে ডুব দেয় মোনার 43 বছরের একমাত্র, একান্ত, ব্যক্তিগত প্রেমিক পুরুষ ইমরান শরীফ খান। ইমরান মোনার দিকে তাকিয়ে আছে নিরলস চোখে। মোনা লজ্জা নিয়ে মুখ ঢেকে বলে, এভাবে তাকাচ্ছেন কেন? ইমরান মোনার মুখ থেকে সযত্নে হাত সরিয়ে বলে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে। বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। হাসন রাজা পেয়ারীর প্রেমে মজিল রে। হাসন রাজা পেয়ারীর প্রেমে মজিল রে। নেশা লাগিল রে, নেশা লাগিল রে। বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ। ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ। হাসন জানের রূপ দেখিয়া। হাসন জানের রূপ দেখিয়া। জনমের গেল দুঃখ। লাগিল রে। বাঁকা দুনয়নে নেশা লাগিল রে। নেশা লাগিল রে, নেশা লাগিল রে। ড্রয়িং রুমে আজ মিটিং চলছে। মিটিংটা ঈশানকে নিয়ে। একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে, আবার বাবার। ঔশান ভাইয়ের কাঁধের উপর উঠে বসে আছে। ওকে কিছুতেই নামানো যাচ্ছে না। ইতু কোলে, ঔশান কাঁধে। ঈশানও নামাতে চাচ্ছে না। ওকে এই পুচকি দুই বোনই উদ্ধার করতে পারবে আসন্ন বিপদ থেকে। মিটিংটা সিরিয়াস কিন্তু এই বাচ্চা দুটোর জন্য কিছু বলতে পারছে না। ঔশান ভাইয়ের উপর থেকে নামো। তুমি কি চাও আমি তোমাকে পিটুনি দিই? আমি এখানেই থাকবো। তোমার চোখ দিয়ে ভয় লাগাচ্ছ কেন? মাপবো তোমাকে। তুমি আমাল ভাইকে বকবে তাই মিতিন ডেকেছ। এই ফাজিল নাম বলছি, হইছিস তো বাপের মতো বাদর। মোনার কথা শুনে ড্রয়িং রুমে সবাই ভয়ার্ত চোখে ইমরানের দিকে তাকিয়ে আছে। মোনা ইমরানকে বাদর বলেছে। ইমরান চোখের সামনে থেকে পেপারটা সরিয়ে চশমা ঠিক করে নড়েচড়ে বসল, বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ছেলে মেয়ে যাই দোষ করে সব নাকি বাপের দোষ। ইমরান ছেলে, মেয়ে, ছোট ভাই, ভাইয়ের বউ, বোনের ছেলের, শোভানের বউ সবার সামনে লজ্জা পেয়ে বলে, ঠিক তাই আম্মাজান, আপনি একদম বাবার মতো বাদর হয়েছেন। আপনার আম্মা তো আমি জন্মের সময় থেকে আমার পাশে ছিল। আমাকে পেলে পুষে বড় করেছে তাই দেখেছে আমি কতটা বাদর ছিলাম। তবে আমি কখনো প্রেমিকার জন্য ওয়াল টপকাইনি। মোনা ইমরানের দিকে তেড়ে এসে কোমরে হাত দিয়ে বলে, আপনি কি আমাকে অপমান করলেন? কই না, কারো নাম কি বলেছি আমি? তোরা কি শুনেছিস আমাকে কারো নাম নিতে?
সবার না ভঙ্গিতে মাথা নেড়ে জানালো শুনেনি। একদম প্রসঙ্গ পাল্টাবেন না। আমি ঈশানের সাথে কথা বলছি। ঈশান মেয়েটাকে শপিং মলে তোমার পাশে দেখলাম যে। ঈশান শুকনো ঢোক গিলছে আর বাবাকে দেখছে। ইমরান ছেলের দিকে তাকিয়ে মনে মনে বলছে, কাম সারছে। এতবার বারণ করছি মাকে জানায় পাবলিক প্লেসে ঘুরিস তা না বেশি পণ্ডিত। এবার ঠেলা সামলা। ঈশানের নীরবতা দেখে মোনা ইমরানের দিকে আঙ্গুল তুলে আবার শাসায়। এই আপনি চুপ করে আছেন কেন? ছেলে কাকে নিয়ে ঘুরতে গিয়েছে খোঁজ খবর রাখেন না কেন? আশ্চর্য। মেয়ে দুষ্টুমি করলে আমার দোষ, ছেলে প্রেম করলে আমার দোষ। সব দোষ কি আমার নাকি? আমাকে বকছো কেন? তো কাকে বকবো? পাশের বাড়ি সাত্তার মিয়াকে। সে বাপ এই বাচ্চা দুটোর। এই মোনালিসা এমন রণাঙ্গিনী হয়ে আছো কেন? প্রেম তুমি করনি? হ্যাঁ। ছেলে প্রেম করলে কি দোষ? দোষ নাই, কিন্তু আমাকে দেখে পালালো কেন দুজন? মা ভয় পেয়েছি, তুমি যদি ওর সামনে আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দাও। মোনা হা করে আছে। ও কখন ইজ্জতের ফালুদা বানালো? মোনা সোফায় বসে মন খারাপের মতো মুখ করে নরম স্বরে বলে, আমি বোধ হয় ভালো মানা। ঈশা নিতু ঔশানকে নামিয়ে উঠে গিয়ে মায়ের কাছে হাঁটু গেড়ে বসে। মায়ের গালে হাত দিয়ে বলে, মা আসছে তোমার হবু ছেলের বউ। ফোন করে বলেছি। ওকে দেখলেই বুঝবে আমি কেন বলেছি ইজ্জতের ফালুদার কথা। ওই মেয়ে আমাকে অনেক রেসপেক্ট করে। যদি দেখে আমি আসলে তোমার আদরের বাদর, আমার মান সম্মান থাকবে বলো? কেউ আসার শব্দে হঠাৎ দরজার দিকে তাকিয়ে আছে সবাই। নাহিয়া দৌড়ে এসে মোনার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। মামুনি কি হয়েছে তোমার? তুমি নাকি অসুস্থ? আমাকে দেখতে চেয়েছো? বাকহারা হয়ে সবাই তাকিয়ে আছে। মোনা স্তব্ধ। গতদিনের ড্রেসটাই পরেছে নাহিয়া। মুখে মাস্ক থাকায় সেদিন না চিনলেও আজ চিনতে একটুও অসুবিধা হয়নি। মোনা নাহিয়ার হাত ধরে টেনে বসায় ওর পাশে। মেয়েটা গেট থেকে এতটুকু শ্বাসরুদ্ধ অবস্থায় দৌড়ে এসেছে। অসম্ভব ভালোবাসে মোনাকে। এখনো বুকের ধুকপুকানি কমেনি দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু নাহিয়া আর ঈশান কিভাবে সম্ভব? বাসায় যখনই নাহিয়া আসে ঈশান ইগনোর করত। কথাই বলতো না। মোনার নিজেরও ইচ্ছে ছিল ঈশান নাহিয়া জুটিকে দেখার। ছেলের ব্যবহারে কষ্ট পেত। মুখ ফুটে বলতো না, পাছে ছেলে কষ্ট পায় তাই। ছেলে যে নিজের অজান্তে মায়ের ইচ্ছে পূরণ করে ফেলবে তা কল্পনাই করতে পারেনি। সবাই মোনার হতবাক করা মুখাভঙ্গি দেখছে। ঈশানকে এবার নাহিয়ার পাশে বসিয়ে নিজে গিয়ে ইমরানের পাশে বসে। এতক্ষণে মুখ খুলে বলে, মাশা আল্লাহ, খুব সুন্দর মানিয়েছে। ছেলে তো বাপের থেকে ও 2 ডিগ্রি বেশি। কিভাবে করলা আবু? তোমাকে তো বাসায় দেখতাম কেমন গম্ভীর হয়ে থাকতে নাহিয়াকে দেখলে। ইমরান ফোঁস করে দম ফেলে জোরেই বলে, এখানেও আমি। ছেলের হবু বউ এর সামনেও ছাড়লে না আমাকে। আসলেই ইজ্জতের ফালুদা করে ছেড়েছ। নাহিয়া কিছুই বুঝতে পারছিল না। তখনই ঈশান ফিসফিস করে বলে, মা সব জেনে গিয়েছে। ঈশান, নাহির সাথে কথা বলো। নাহি আম্মা, তুমি আজ থেকে যাও। মা বাবাকে বিকেলে আসতে বলবো। যাও, উপরে যাও। নাহিয়া হতবাক। সবাই যে যার যার রুমে চলে আসে। ঔশান পাপার কোলে। 4 বছরের মেয়েটা পাপার জান। পাপাকে স্মুচ দিতে দিতে পুরো মুখ ভিজিয়ে দিয়েছে। সব ভালোবাসা পাপার জন্য। আমাকে কেউ চিনেই না। মোনা রুমে ঢুকতে ঢুকতে মেয়েকে বলছে। মেয়ে বাবা মা দুজনের মাঝে বসে দুজনকে আগলে ধরেছে। এমন সময় ঈশান ও রুমে ঢুকেছে নাহিয়াকে নিয়ে। ঈশানকে দেখে মোনা সামনে এগিয়ে আসতেই এক পাশ থেকে নাহি, অন্য পাশ থেকে ঈশান, ঔশান সবাই মিলে জড়িয়ে ধরেছে মোনাকে। ইমরান বুক ভরা প্রশান্তি নিয়ে এগিয়ে এসে মোনাকে ছেলে মেয়ের সামনেই জড়িয়ে ধরে বলে, আমার শেষবেলায় খুঁজে পাওয়া এক টুকরো বরফ শীতল প্রশান্তি তুমি। আমার মোনালিসার সাম্রাজ্য এভাবে বিস্তার লাভ করুক। সুখে শান্তিতে এভাবেই আগলে রাখো তোমার রাজ্য। আমরা রানীর হুকুম পালনে আজ্ঞাবহ। সবাই একসাথে বলে, যথা আজ্ঞা মহারাজ। খিলখিল হাসিতে কানায় কানায় ভরে উঠে মোনার সংসার। অসম প্রেম কাহিনী সফলতা অর্জন করে আজ পরিপূর্ণতা পেয়েছে। শত বাধা পেরিয়ে মোনা ইমরান আজ সুখী। ভালো থাকুক, সুখে থাকুক। ভালোবাসা দেখতে সুন্দর। ভালোবাসায় ভালোবেসে আগলে রাখুক তাদের রাজ্য। এই তো এগিয়ে যাচ্ছে জীবন। অনেক দিনের ইচ্ছে ছিল ক্রাসেন্সের 4টা হাইপোথেসিস নিয়ে কাজ করার। ইংরেজি বিভাগের ছাত্রী তাই লিটারেচার নিয়ে চরম ঝোঁক ছিল।
আকস্মিক মনিটর মডেল হাইপোথিসিস, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, বিহেভিয়ারিজম, মেন্টালিজম নিয়ে জানার ইচ্ছে জাগলো গত 2 বছর আগে। তখন থেকেই রিসার্চের কাজটা শুরু করেছিল। কিভাবে বাচ্চারা কথা শিখে, পরিবেশ কিভাবে ভাষা শেখাতে সাহায্য করে, সবই এই রিসার্চের অন্তর্ভুক্ত। সকালে ঘুম থেকে উঠেই ক্যাম্পাসে এসে রিসার্চ পেপার জমা দিয়ে সেমিনারে অ্যাটেন্ড করলো। সেমিনার শেষে কিছুক্ষণ সিনিয়র ফ্যাকাল্টিদের সাথে বসেছে আলোচনায়। ডিপার্টমেন্টের অফিসে কিছু নতুন মুখ পেল মোনালিসা। তার মধ্যে দুজন তার খুব পরিচিত। ইমরানের সেই পরিচিত অনন্যা এবং কাকন। মোনা কিছুটা বিব্রত বোধ করল। কাকন মুচকি হাসি দিল মোনার দিকে তাকিয়ে। এগিয়ে এসে পাশে বসে ঈশান আর ঔশানের খোঁজ খবর নিল। এখানে আসার কারণ জানালো অনন্যার মেয়ে এখানে ভর্তি হয়েছে। মোনা ভদ্রতার সহিত হেসে কথা বলছে। অনন্যা ওদের দিকে এগিয়ে এসে পাশে বসল। এর মধ্যে একজন ফ্যাকাল্টি বলে উঠল, মোনাশা, তোমার থিসিস পাবলিশ হলেই পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমার মতামত কি? দেশেই করবে না দেশের বাইরে? মোনা কিছু একটা ভেবে জানালো, স্যার, ইমরান সাহেবের সাথে ডিসকাস করে আপনাকে জানাই। মেয়ে ছোট আমার, ছেলেটাও আমার কাছেই থাকতে চায়। ইমরান সাহেব চায় অস্ট্রেলিয়াতে করি, আমি চাচ্ছি দেশেই করতে। দেখা যাক কি হয়, দোয়া করবেন। ফ্যাকাল্টি মুচকি হেসে মাথা নাড়ল। যতদূর জানে মেয়েটা খুবই সৎ, ভদ্র এবং সুদৃঢ় মনের অধিকারী। সংসার, সন্তান, পড়াশোনা সব সামলে আজ সে সফল স্ত্রী, সন্তানদের মায়াময়ী মা। হঠাৎ সেই ভাবনায় আঘাত হানল অনন্যা। এমন ভাবে বলছেন মিসেস মোনা যেন পৃথিবীতে প্রথম আপনি সন্তান জন্ম দিয়েছেন। পরের সন্তানকেও নিজের বলে চালিয়ে যাচ্ছেন। খুব স্মার্ট আপনি। মোনা মুচকি হেসে উঠে দাঁড়ায়, মুখের উপর মিষ্টি জবাব দেয় ধূর্ততার সাথে, আপনি জেনে খুশি হবেন মিসেস অনন্যা, আমি কিন্তু আমার 2 সন্তানেরই চমৎকার মা। একজনের সাথে নারীর টান, অন্যজনের সাথে প্রাণের টান। তাই আমাকে নিয়ে টানাটানি না করে নিজের গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন। সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল মোনা। উপস্থিত অনেকে এই মেয়ের কথার ধার সম্পর্কে জানেন, তাই মুচকি মুচকি হাসল। ফেলে রেখে গেল পেছনে সেই ক্ষোভে ভরা অনন্যাকে। কাকন অনন্যাকে বলল, চুপ থাকলেই পারতে। আমার জলে না, তোমার এত জলে কেন? হুদাই মেয়েটার পেছনে লাগো। অনন্যা রাগে ফুঁসছিল। এই মেয়ের জীবনে এত সুখ দেখে তার জলে। দিবাকর তার দুতি নিয়ে ফিরে গিয়েছে, পাখিদের কলতান থেমে গিয়েছে, উটগুটে আধার নেমে এসেছে। বাগানের চারদিকটাতে ঝিঝি পোকা থেমে থেমে ডেকে উঠছে। ঘড়িতে চোখ যেতেই দেখা গেল ঘড়ির কাঁটা 5টা পেরিয়ে 5:15-তে দণ্ডায়মান। কোল থেকে ল্যাপটপটা নামিয়ে ইমরান হাতের 2 আঙ্গুলে কপাল ঘষে মুখে বিরক্তিকর চ-সূচক শব্দ করে উঠে দাঁড়িয়েছে। শীতের আগমনী সংকেতের জানান দিচ্ছে প্রকৃতি। কুয়াশা তার চাদরে ঢেকে রেখেছে সান্ধ্যকালীন পরিবেশটাকে। মাগরিবের নামাজ আদায় করে উঠে জায়নামাজ ভাঁজ করতে করতে তাসবিহ পড়ল। কপালে প্রগাঢ় কুঞ্চিত ভাঁজ। ফোনটা হাতে নিয়ে প্রিয়তমা সহধর্মিণীকে ফোন দিল। বার কয়েক রিং হওয়ার পর ও ফোন রিসিভ হল না। রুমের দরজা খুলে ফোন হাতেই বেরিয়ে আসলো। ঈশানের দরজায় কড়া নাড়তেই ঈশান দরজা খুলে দিল। ঔশান বাবাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। ভাইবোন একসাথে সান্ধ্যকালীন প্রার্থনা শেষ করেছে দেখেই বোঝা যাচ্ছে। আজ দুপুর থেকে ভাইয়ের কাছেই ছিল ঔশান। ইমরানের মাথা ব্যথা করাতে সে অফিস থেকে আগে ফিরেছিল। দুপুরের খাবারটাও রুমে কোনো রকম খেয়ে শুয়ে পড়েছিল। ভেবেছিল প্রাণপ্রিয় অর্ধাঙ্গী আসলে তার আঙুলের ছোঁয়া কপালে পড়লেই ব্যথা কমে যাবে। কিন্তু মেয়েটা সেই যে সকালে বের হলো তার আর খবর নেই। পাপা, কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ঈশানের ডাকে সত্বিত পেয়ে ঔশানকে কোলে নিয়ে খাটে এসে বসল। ছেলেকে চিন্তিত গলায় বলল, বাবা, তোমার মায়ের সাথে কি কথা হয়েছে? এখনো আসছে না যে? ঈশান ভ্রু কুঁচকে বলল, পাপা, তুমি কি ভুলে গিয়েছো মা রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে সকালে? ইমরান ছেলের কথায় রীতিমতো থতমত খেয়ে গেল। কি? কেন রাগ করল? এই মেয়েটা আগে একদম এমন ছিল না। ইদানিং হুটহাট রাগ করে। অদ্ভুত কাজ কারবার। কিন্তু কেন রাগ করল? ছেলেকে কিছুটা ইতস্তত হয়ে বলল, বাবা প্লিজ বলবে এবার এই অধমের অন্যায়টা কি? তোমার মা যেভাবে রাগ করে তার রাগ ভাঙাতে গিয়ে মাঝে মাঝে মনে হয় আমি তোমার বয়সে নেমে এসেছি। একটা চাপা দম ফেলে ছেলের দিকে তাকালো। ছেলে মুখ টিপে হাসছে।
ঔশান কিছুটা হেসে বলে, পাপা মা গিয়েতে ভালো হয়েতে সাক্ষণ বকে আমাকে। এখন তুমি আমি ডোরেমন দেখব। এরপর মাসা কারুতুন দেখব কেমন। এরপর আমি তোমার বুকে ঘুমাবো। ইমরান ক্ষীণ হাসল মেয়ের কথা শুনে। চোখে মুখে অসহায় চাহনি। মেয়ে আছে কার্টুন নিয়ে। এই স্বভাবটা পুরো মায়ের পেয়েছে। মাও কার্টুন দেখত। রাতে মা মেয়ে পাল্লা দিয়ে ঝগড়া করেছে কে শুবে ইমরানের বুকে। মাঝে মাঝে ইমরান ভেবে কুল পায় না কয়টা বাচ্চা বাড়িতে। কিছুটা ভেবে ঈশানকে বলল, ঈশান বাবা বোনকে রাখো, পাপা দেখে আসি মায়ের রাগের কারণ। আম্মা আপনি থাকেন ভাইজানের কাছে, পাপা এসেই আম্মাকে বুকে নিব কেমন। তুমি মাকে বুকে নেবে না পমিজ কলো। ঈশানের সামনে লজ্জা পেয়ে গেল ইমরান। ঈশান এখনো মুখ টিপে হাসছে। ইমরান চোখ বড় বড় তাকাতেই বলল, পাপা তোমার কাছ থেকে শিখছি, ইন ফিউচার আমাকেও এই সিচুয়েশনে পড়তে হতে পারে। ঈশান, আমি তোমার বাবা। তোমার বোনটা না হয় ছোট, তোমার মা আমার বাচ্চা মেয়েটাকেও বিগড়ে দিচ্ছে নিজের মতো, তুমি আর প্রশ্রয় দিবে না এসব। নিজেকে সংযত করো। ঈশান লজ্জা পেয়ে গেল, বাবাকে এভাবে বলা উচিত হয়নি। নত স্বরে অনুনয় করে বলল, সরি পাপা। ইমরান জানে ছেলে কখনোই রাগ করে না এসবে, তবুও বলল, ইটস ওকে। মন খারাপ করো না আমার কথায়। বোনকে দেখে রাখো, ঠিক আছে। দেরি হলে খেয়ে নিও। পাপা যাচ্ছি। ঈশান সম্মতি সূচক মাথা নাড়ল মিষ্টি হেসে। ইমরান দু সন্তানের কপালে স্নেহের চুমু দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ঈশান ইমরানের বেরিয়ে যাওয়া দেখে মিটমিট করে হাসছে আর ভাবছে পাপা লজ্জাও পায়। ইসমা যে পাপার সত্তায় লজ্জা ঢুকিয়ে দিয়েছে তা ভাবতে নিজেরই লজ্জা লাগছে। বিয়ের পর নাহিয়াও কি ঈশানকে এমনভাবে পরিবর্তন করে দিবে? আপন মনে হেসে বাবা মায়ের জন্য মন থেকে দোয়া করল ঈশান। বোনকে কোলে নিয়ে কার্টুন দেখতে বসল। কিরে, শরীর কেমন তোর? আলহামদুলিল্লাহ ভালো, আগের চেয়ে। মিটিং সাকসেসফুল? আলহামদুলিল্লাহ। গাড়িতে নাকি, কোথাও কি যাচ্ছিস? বউ গাল ফুলিয়ে বাপের বাড়ি গিয়ে বসে আছে। মান ভাঙাতে যাচ্ছি। নয়ন বন্ধুর কথায় হাসছে। শরীরটা খারাপ থাকাতে আজ অফিসের দিকে যাওয়া হয়নি ইমরানের। সোহান এবং নয়ন মিলে সামলে নিয়েছে আজকের মিটিং। এতক্ষণ ফোনে তা নিয়েই আলোচনা চলছিল। আচমকা নয়নের মনে হলো একটু মজা করি। দোস্ত, মান ভাঙাতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু একটু সাবধানে কেমন? যতদূর জানি তোর বুক একটাই। রাতে ওটা নিয়ে নাকি টানাটানি চলে। মানে একটু শুনেছিলাম আর কি ঔশান মামনির কাছে। আজকে আবার মাউন্টেইন বা রিভারকে আনার কোনো ব্যবস্থা করিস না? যদিও আমি জানি তুই 11 জনের মধ্যে মাত্র দুটো প্লেয়ার মাঠে নামিয়েছিস। আরও 9টা বাকি আছে। ওই 9 জন আপাতত থাক। এখন দাদার ডাক শোনার প্রস্তুতি নেয়। এক বুকের 3 জন দাবিদার, বিধি বলে দাও তুমি কার? নয়ন, আর একটা কথা বলবি তো? ফোনটা টুট টুট করে কেটে গেল। ইমরানকে রাগিয়ে ফোন কেটে নয়ন হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাচ্ছে। রিক্তা বড় বড় চোখ করে তাকিয়ে ধমক দিল, আচ্ছা বেয়াদব তুমি, একটু তো লেহাজ করো। তোমার মেয়ের হবু শ্বশুর। চুপ থাকো, আগে আমার বন্ধু এরপর বাকি সব। আবার হাসতে শুরু করেছে নয়ন। রাতের আধারের মতো নিকষ কালো মার্সিডিজ বেঞ্জ জি ক্লাসটা ছুটিয়ে চলে আসলো শ্বশুর বাড়ির সামনে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজে। দারোয়ান গেট খুলেই সালাম দিল। গাড়িটা গ্যারেজে রেখে সদর দরজা দিয়ে ঢুকে দরজায় কলিং বেল দিল। বাড়ির কাজের মেয়েটা দরজা খুলেই কেমন অদ্ভুত চোখে তাকালো। ইমরানের কাছে মেয়েটা বেশ অপরিচিত। হয়তো নতুন এসেছে। কর্কশ স্বরে বলল, কারে চাই? ইমরান চোখ বড় করে চেয়ে উত্তর দিল, মোনালিসা। কথা কেড়ে নিয়ে খেটে খেটে স্বরে বলল, মোনালিসা ক্যাডা? এই নামে কেউ এই বাড়িতে থাকে না। জানতো? রং নাম্বার। ইমরান থতমত খেয়ে ভাবল এটা কোথা থেকে এসেছে এই বাড়িতে। পেছনে থেকে সালমার গলা শোনা গেল। সালমা ইমরানকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম জামাই, আপনি কখন আসছেন? এই জুলেখা সর। কতক্ষণ দাঁড় করাই রাখছস তুই উনারে? সম্পর্কটা গত 6 বছরে অনেকখানি বদলেছে। ইমরানকে বাড়ির সবাই এখন জামাই সম্বোধন করে ডাকে। প্রথম প্রথম ডাকটা কেমন যেন শোনাতো, এখন সবাই অভ্যস্ত। ইমরান দরজা দিয়ে ভেতরে ঢুকে সালমাকে বলল, চাচি এটা কে? আমাদের নতুন ম্যানেজার। অসম্ভব দুঃখিত ওর ব্যবহারের জন্য। আপনি তো গত 2-3 মাস আসেননি, তাই দেখেননি ওকে।
কথার মাঝে মেয়েটা আবার করকরে গলায় বলল, এই বেড়ায় ক্যাডা খালাম্মা, মোনালিসারে খুইজ্জা বেড়াইতাছে। চুপ কর বেয়াদব, বাড়ির জামাইরে এমনে বলোস। যা আপুকে ডেকে নিয়ে আসো। বল দুলাভাই এসেছে। জুলেখার মোনাকে অনেক পছন্দ। ইমরানের গুণগান শুনে বাড়িতে, কিন্তু কখনো দেখেনি মোনার স্বামীকে। বুঝতে পেরে লাফিয়ে উঠে হাত তালি দিয়ে বলে, ওরে আমাগো দুলাভাই। একেরে সালমান খানের লাহান, কিন্তু সালমান ফর্সা, দুলাভাই তো কালা। সমস্যা নাই, স্মার্ট আছে। ছলি দুলাভাই, আমি আপনাকে চিনি নাই। ছলি, আমি এক্ষণ আইতেছি আপুকে নিয়ে। কি সব শুদ্ধ ভুলভাল মিশিয়ে কথা বলছে এই মেয়ে। ইমরান সোফায় বসতে বসতে হেসে ফেলল। সালমার দিকে তাকিয়ে বলল, এটা তো পুরাই বিনোদন। আশা করি এই বাড়ির মানুষজনের কোনো বাইরের এন্টারটেইনমেন্ট দরকারই পড়ে না। সালমা নিজেও হেসে উঠল। এরই মাঝে ভেতর থেকে মামুন সাহেব, হাসিনা বেগম, মনসুর এবং মিনহাজও বেরিয়ে আসলো। মিনহাজ বন্ধুকে দেখে পাশের সোফায় এসে বসল। সকলের সাথে কুশলাদি বিনিময় হলো। বাড়ির সবাই এখনো বুঝতে পারছে না ইমরানের একা আসার কারণ। অন্য সময় তো বাচ্চাদেরও নিয়ে আসে। মোনা সকালে বলল আজকে সে এই বাড়িতে থাকবে। এখান থেকে নাকি কাল প্রজেক্টের কাজে বাইরে যাবে। তাই ঈশান এবং ঔশানকে রেখে এসেছে ইমরান এবং আইরিনের কাছে। কিন্তু ইমরানও তো চলে আসলো, তাহলে ছেলে মেয়ে দুটো ওই বাড়িতে বাবা মাকে ছাড়া থাকতে পারবে কি? তুই চলে এলি যে আমার নাতি নাতনি দুটো একা রেখে। ঈশান আছে, ও সামলে নিবে বোনকে। নিয়ে এলি না কেন? আমি মোনালিসাকে নিয়ে চলে যাব। ও কোথায়? মিনহাজ কিছু একটা আন্দাজ করেছে। সকালে একবার সন্দেহ হয়েছিল, কিন্তু পরক্ষণে আবার মাথা ঝাড়া দিয়ে ফেলেছিল সন্দেহাতীত চিন্তা। মনে হয়েছিল তখনই মেয়ে নিশ্চিত জামাইয়ের সাথে ঝগড়া করেই এসেছে। কিন্তু কি মারাত্মক অ্যাক্টিংটাই না করলো মোনা, যেন কিছুই হয়নি। সন্দেহের অবকাশই থাকে না। ওর রুমে আছে। কিছুক্ষণ গল্প করে ইমরান সবার থেকে সম্মতি নিয়ে মোনার দরজা নক করতে গিয়েও করল না। সালমাকে ডেকে নিয়ে নক করতে বলল। মোনা দরজা খুলছে না। মনে পড়ে গেল 6 বছর আগের কথা। সেদিনও মোনা রাগ করে ঘরের দরজা আটকে দিয়েছিল ইমরান বকা দেয়াতে। সালমাকে যেতে ইশারা দিয়ে দরজায় একবার কড়া নাড়তেই মোনা দরজা খুলে দিল। খোলা মাত্রই ইমরান দরজা দিয়ে আস্তে করে পা টিপে ঢুকে আবার দরজা আটকে দিল। মোনা ঘাড় ঘুরিয়ে দেখে ইমরান দাঁড়িয়ে আছে। সে আগেই আঁচ করেছিল ইমরান এসেছে। লিভিং রুম থেকে মোটা ভারী গলার আওয়াজটা বেডরুম পর্যন্ত আবছা শোনা যাচ্ছিল। ইমরান এগিয়ে এসে মোনার পাশে বসল। মোনা একবার তাকিয়ে আবার ঘাড় ঘুরিয়ে নিল। একটা অফ হোয়াইট পাঞ্জাবি গায়ে জড়ানো, সাথে কালো রঙের হাতের কাজের কাশ্মীরি চাদর। কতটা শোবার ভদ্রতা ফুটে উঠে একটা মানুষের মুখের আদলে, সেটা হয়তো ইমরানকে না দেখলে ধারণা হতো না। নিজের পুরুষের প্রতি ভালোবাসাটাই হয়তো এমন। সব অবস্থায় তাকে ভালোবাসা যায়, তার প্রেমে পড়া যায়। ইমরান মোনার দিকে তাকিয়ে রুড়স্বরে বলল, এটা কি ঠিক হলো মোনালিসা মেয়ের সাথে অভিমান করে বাবার বাড়ি চলে এসেছো? মোনা চোখ ছোট করে অন্য দিকে মুখ ফিরিয়ে নিল। ইমরান মোনার থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, লোকে জানলে লজ্জা দিবে আমায়। বউ ভোর সকালে বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি এসেছে, তাও কারণ হচ্ছে রাতে মেয়ের সাথে ঝগড়া করেছে। কি নিয়ে যেন ঝগড়া করেছেন মাই ফেয়ার লেডি? ঝগড়ার উপলক্ষ শুনে লোকে হাসবে। মোনা এবার নিশ্চুপ। ইমরান ফোঁস করে একটা দম ফেলে বলল, ঠিক আছে, আজ রাত তাহলে আপনার এখানে থাকার প্ল্যান, তাই তো? আচ্ছা, আমিও থাকব। আমার রাজকন্যাকে তাই ভাইয়ের কাছে দিয়ে এসেছি। আজ রাতে সম্রাট আপনার, আমার প্রাণপ্রিয় সম্রাজ্ঞী। তুমি এখনো ছোট্ট পাখিটি রয়ে গেলে মোনালিসা। রাতে তোমাকে ধমক না দিলে তো মেয়ে কাঁদতো, বুঝো না কেন সোনা? আমি তোমাকে এতবার করে বুঝালাম যে ঔশান ঘুমালে তোমাকে বুকে জড়িয়ে ঘুমাবো। কিন্তু না, তুমিও ঔশানের মতো জিদ ধরে বলছো তুমি আগে বুকে আসবে। আমার উপর তোমার অধিকার বেশি। এই বাচ্চা মেয়ে কি বুঝে এসব? ও এখন না হয় ছোট, আর কিছুদিন পর বড় হলে তো লজ্জা দিবে জান। মোনা ছলছল চোখে ইমরানের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলে উঠল, আপনি আমাকে কেন আগের মতো ভালোবাসেন না? ঔশানকে বুকে নিতে তো নিষেধ করিনি। ইতালি থেকে আসার পর থেকে সারাক্ষণ ঔশান কোলে থাকে। মেয়ে ঘুমালে আপনিও ঘুমান। মেয়ে স্কুলে গেলে আপনিও অফিসে যান।
আমি চাঁদকের মতো চেয়ে থাকি কবে আমাকে কোলে নিয়ে আদর করবেন, বুকে নিবেন। গত 5 মাস ধরে সব কথা জমা রেখেছি আপনাকে জানাবো বলে। আমার কি আপনি ছাড়া কেউ আছে? ছেলের তার হবু বউ নিয়ে ব্যস্ত, মেয়ে তার বাপ, ভাই, চাচা ফুফু নিয়ে ব্যস্ত। আর মোনালিসা একা। তার ইমরান সাহেবও তাকে কাছে ডাকে না, সময় দেয় না। বলেই গাল ফুলিয়ে কেঁদে দিল 27 বছর বয়সী মোনালিসা। ইমরান নিস্তব্ধ হয়ে দেখছে মোনালিসার চোখের পানি। এখনো আগের মতো গাল ফুলিয়ে কাঁদে। এই মেয়ের উপর রাগ করাই কষ্টকর। মোনার চোখের পানি মুছে ওকে দাঁড় করিয়ে দিল আয়নার সামনে। নিজেও মোনাকে আঁকড়ে ধরে আয়নায় তাকিয়ে বলল, দেখো তো তোমাকে আর আমাকে। এখনো কিশোরীর ন্যায় প্রাণবন্ত চমৎকার একজন সুন্দরতম মেয়ে। আর আমি বুড়ো। চুলে পাক ধরেছে বেশ কয়েকটাতে, নেহাত চুলে মেহেদি বলে বোঝা যায় না। কি পেয়েছো এই বুড়োর মধ্যে? এক পা তো কোবরেই চলে গিয়েছে। কথা শেষ করতে না দিয়ে মোনা ফুফিয়ে কেঁদে উঠে ঘুরে ইমরানকে জড়িয়ে ধরে ইমরানের পিঠ খামচে ধরল। ধরা গলায় কেঁদে কেঁদে বলতে লাগলো, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না আমার ইমরান সাহেব। আমি আপনাকে ছাড়া নিঃস্ব। আমি আর বায়না ধরব না ছোট বাচ্চাদের মতো। আপনি যা বলবেন সব কথা শুনব। শক্তভাবে বুকে জড়িয়ে ধরে কপালে উষ্ণ পরশ দিয়ে ইমরান স্বর তুলল, বাইরে যুদ্ধরত রণাঙ্গিনী হও, আমার কাছে মিনি বেড়াল। আজও নাকি অনন্যাকে শায়েস্তা করে এসেছো। বেশ করেছি, ও যতবার আমাকে আমার পরিবার সন্তান নিয়ে আঘাত করে কথা বলবে ততবার ওকে অপদস্থ হতে হবে। এসব বাদ। আপনি পচা কথা কেন বলেছেন আমাকে ছেড়ে যাবেন? ইমরানের কাছে সব খবর চলে যাবে এই কথা যেন মোনার জানাই ছিল। এ আর নতুন কি? ইনশাআল্লাহ ছেড়ে যাব না। আর বায়না সব তোমাকেই করতে হবে। তোমার বায়না ছাড়া ইমরান সাহেব অসম্পূর্ণ। আসল কথায় আসো, মেয়ের গায়ে হাত তুলেছ কেন? মোনা থতমত খেয়ে ইমরানের দিকে তাকিয়ে বড় বড় ঢোক গিলছে। ইমরান একদমই পছন্দ করে না মেয়ের গায়ে হাত তোলা। সেদিন স্কুলের এক সহপাঠীর চুল টেনে দিয়েছে। সেই মেয়ের মা কমপ্লেইন করেছে। তাকে বুঝিয়ে বাসায় এসে মেয়েকে খুব জোরে দুটো থাপ্পড় মেরেছে। এরপর মেয়ে অনেকদিন জ্বরে ভুগেছে। এই খবর সকলে ইমরানের কাছ থেকে গোপন রেখেছিল। মোনা এতক্ষণে আন্দাজ করতে পেরেছে কেন ইমরান দেশে আসার পর থেকে রেগেছিল। হয়তো মেয়ের গায়ে হাত তোলা ঠিক হয়নি, কিন্তু সে তো মেয়েকে শাসন করেছে। মোনালিসা শাসন করতে বারণ করিনি, কিন্তু যাচাই তো করতে পারতে। গায়ে তোলা শাসন নয়। আমার রাজকন্যা ওই মেয়েটির চুল ধরে টানেননি। উল্টো ওই মেয়েটি ক্লাসের আরেকটি মেয়েকে আঘাত করেছে, তখন আমাদের মেয়ে বাধা দেয়াতে আমাদের মেয়ের চুল ধরে টেনেছে। ঔশান কমপ্লেন করার আগেই ওই মেয়ে মিথ্যা বলেছে। তুমি কেমন মা, মেয়েকে একটা বারও বলার সুযোগ না দিয়ে গায়ে হাত তুললে? দুগাল বেয়ে উষ্ণ জল ঝরছে। কি করলো এটা? মোনা ইচ্ছে করছে নিজের গালে থাপ্পড় মারতে। কি করে পারলো কলিজার টুকরাকে এভাবে মারতে? মোনার মনের অবস্থা বুঝে ইমরান মোনাকে বুকে আগলে ধরে বলল, চিন্তা করতে হবে না, আমি ছেলেকে বলে এসেছি বোনকে দেখতে। আজ আমি তাদের মায়ের সাথে এই বাড়িতে থাকব। মোনা মাথা নত করে দাঁড়িয়ে আছে। ইমরান ভিডিও কল দিল ছেলে মেয়েকে। মোনাও সুন্দর করে মেয়ের সাথে কথা বলে মেয়েকে বুঝিয়ে শুনিয়ে খেতে বলল। সালমা খাবার খেতে ডেকে নিয়ে গেল। ইমরান মিনহাজের ফুরহাতার টি শার্টটা পরে নিল। হালকা শীত শীত করছে। শীতের আমেজ অনেকটাই গ্রাস করে নিয়েছে জনজীবনকে। কালো ট্রাউজার আর ফুল হাতার টি শার্টে ইমরানকে ঈশানের মতো লাগছে। ট্রাউজারটা এই বাড়িতে মোনা গতবার রেখে গিয়েছিল। ঘাড়ের ডান পাশটা কিছুটা টনটন করাতে শুয়ে পড়েছে। মোনা ওয়াশরুম থেকে বের হয়ে ইমরানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, লাইট কি অফ করে দিব নাকি বারান্দায় বসবেন? ইমরান ঘাড়ের নিচে হাত রেখে শুয়েছিল। মোনালিসার দিকে তাকাতেই নজরে পড়ল এখন আরো বেশি আকর্ষণীয় লাগছে। মেয়েটা হুটহাট শাড়ি পরে, আবার হুট করে ছেড়ে দেয়। আজও শাড়ি পরেছে। কালো লাল পাড়ের একটা সুতি শাড়ি পরেছে। ইমরান ভালো করে লক্ষ্য করে দেখল সেই প্রথম দিনের মতো ব্লাউজের গলাটা বেশ বড়। আগে থেকে কিছুটা পুরো পুরো হয়েছে মেয়েটা। ফুলো ফুলো গালে এখনো পুরোপুরি মহিলা ভাবটা না, আসলে ইমরানের বউ ভাবটা বেশ এসেছে। মোনালিসাকে চোখ দিয়ে ইশারা করল লাইট অফ করে দিতে। মোনালিসা ধীর পায়ে খাটে শুয়ে গায়ে কম্বলটা টেনে দিল। বালিশের নিচে হাত দিয়ে কি যেন বের করে মোনার দিকে এগিয়ে দিল।
মোনা ইমরানের হাতের দিকে তাকাতেই চোখ চকচক করে উঠল। তীব্র খুশিতে উল্লাসে চিৎকার দিয়ে উঠে, ডেইরি মিল্ক। ইমরান মুখ চেপে ধরে বলে, আস্তে মোনালিসা, ফাঁসাবে তো। মোনা জিহ্বায় কামড় দিয়ে কানে হাত দিয়ে বলে, সরি সরি, খাও এখন। মোনা ইমরানের দিকে খুশি খুশি মনে তাকিয়ে আছে। আকস্মাৎ মনে পড়ল ইমরান এত রাতে চকলেট কেন দিল। লজ্জায় লালাভ আভা ছড়িয়ে পড়েছে দুগালে। ডিম লাইটের নিভু নিভু আলোতে লজ্জা মিশ্রিত চোখ দুটো দৃশ্যমান। ইমরান নিচের ঠোঁট কামড়ে হাসছে। পুনরায় বলল, মোনালিসা খাও। মোনালিসা চকলেটটা আস্তে আস্তে মাথা নিচু করে ছাড়িয়ে নিল নীল রঙা খোলস থেকে। আস্তে করে একটা বাইট দিল চকলেটে। ইমরানের মুখ থেকে হাসি যেন সরছেই না। চোখে মুখে দুষ্টুমি খেলছে। মোনা চকলেটে দ্বিতীয় বাইট দিয়ে নিজের দিকে তাকালো। প্রশ্নতীত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে? ইমরান তাকিয়ে দেখছে ডিম লাইটের আলোতে মোনালিসাকে আরো মোহনীয় লাগছে। শরীরের ভাঁজ স্পষ্ট। আটশাট ব্লাউজে মোনাকে পরিণত লাগছে। সচরাচর এসব রূপে মোনাকে দেখাই যায় না। সবসময় সংযত, শালীন পোশাকে আবৃত মোনালিসা ইমরানের সামনেই নিজেকে খোলামেলা ভাবে উপস্থাপন করে। ইমরান মুগ্ধ হয়ে কাত হয়ে ওর দিকে ফিরে মৃদু হেসে বলল, সম্রাটকে পুরোপুরি গ্রাস করতেই এই সাজ বুঝি। মোনা লজ্জা পেয়ে মুচকি হাসি দিল। ইমরান কিছুটা ঝুঁকে কানের কাছে গিয়ে ফিসফিস করে পুনরায় বলল, ঔষানের জন্য আলাদা রুমের ব্যবস্থা করতে হবে। দিন দিন আপনার মতো পাকুনি বুড়ি হচ্ছে। মেয়ের ঘুমও আমার ঘুমের মতোই হালকা। টু শব্দেও নড়ে উঠে। কোনোদিন অপ্রস্তুত অবস্থায় দেখে প্রশ্ন করে বসে, পাপা তুমি মাকে কেন আদর করেছো আমাকে না করে? মোনালিসা ফিক করে হেসে দিল। ইমরান বুকে হাত দিয়ে বলে, এভাবে হেসো না মেয়ে, বুকে লাগে। আসো বুকে আসো। আমার ছটফট করা হৃদয়কে প্রশান্ত করো। গত 5 মাস মর্মে মরেছি কাছে পাবার জন্য। তোমার উষ্ণ অধরের মিষ্টি পরশ প্রতি রাতে আমাকে চরমভাবে অপ্রাপ্তিতে ব্যথিত করেছে। ভাবছি আর ইতালি যাব না। যতদিন আছি একদিনও এই চকলেটকে মিস করতে চাই না। ভালোবাসার মুহূর্তে নাম পরিবর্তন হয়ে মোনালিসা হয়ে যায় চকলেট। অসভ্য ইমরান সাহেব। তুমি কিন্তু এই অসভ্য ইমরান সাহেবের প্রেমেই পড়েছিলে চকলেট। নয়ন বলছিল আমি নাকি মাঠে 2টো প্লেয়ার নামিয়েছি। আরো 9টা বাকি আছে। নামাবো কি? মোনা লজ্জায় মিয়ে গিয়ে মাথা নামিয়ে চোখ নত করে রেখেছে। মোনাকে এক হাত আগলে ধরে কোমর ধরে কাছে টেনে নিল ইমরান। মোনা চকলেটে শেষ বাইট দিতেই ইমরান নিজের অধরে আঁকড়ে ধরল মোনার পাতলা নরম ওষ্ঠপুট। মোনা আগে থেকে বুঝতে পেরেছিল ইমরান আক্রমণ করবে, কিন্তু হঠাৎ এভাবে করবে ভাবেনি। পরে মনে হলো ইমরান অকস্মাৎই আক্রমণ করে, বলে কয় করে না। কি নিবিড়, গভীর সেই স্পর্শ। ছড়িয়ে যায় ভালোবাসার মায়া, তপ্ত আবেশ। চোখ খিচে মোনা আঁকড়ে ধরে প্রাণপ্রিয় পুরুষকে। মুখ ডোবায় মোনার গলায়, সিক্ত পরশ বুলিয়ে দেয় মোনার তনু জুড়ে। ভালোবাসায় ভেসে যায় মোনালিসা। ইমরান কথা রেখেছে। মোনালিসার সাম্রাজ্য প্রতিষ্ঠা পাচ্ছে। যতবার রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমানের নামে বাধা আসবে ততবার প্রতিরোধ করবে ইমরান, তার ভালোবাসার শক্তি দিয়ে। ইমরান মোনালিসার বুকে মাথা রেখেই আবৃত্তি করল। কবি নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা, কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে আমি সে কথা বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো। আমি, আপনি, আর আমি একই শুনলাম। এমতো উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য। আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে, আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। মোনা অক্ষিপট বুঝে নীরবে অনুভব করল ইমরানের অনুভূতি মেশানো সেই কবিতা। কথাও যেন নিজের সাথে বড্ড মিল পেল। অনেকটা তাদেরই তো গল্প। ভালোবাসার শক্তির কাছে সবকিছুই তুচ্ছ। এই তো সেদিন গুটি পায় ইমরানের মন মন্দিরে প্রবেশ, ছোট্ট কিশোরীর ন্যায়, আর আজ সে ইমরানের সন্তানদের জননী, গর্ভধারিণী।
মধুময় ভালোবাসা বৃদ্ধি পাক। মোনালিসার সাম্রাজ্য প্রতিষ্ঠা হোক। কালো স্ট্রাইপ শার্ট, গলায় হোয়াইট হ্যান্ড স্টিচ টাই, কালো ফর্মাল প্যান্ট, হাতে প্রেয়সীর দেয়া রিস্টওয়াচ। এখনো এতটা পরিপাটি হয়ে লোকটা কিভাবে নিজেকে রাখে? জন্মগত পোষভাবটা রয়ে গিয়েছে। বেশ কিছুদিন আগে একদিন শপিং নিয়ে আলোচনা হচ্ছিল, খাবার টেবিলে ঘরের সকলে উপস্থিত ছিল। শোভানের স্ত্রী ফুটপাতে শপিং করা খুব পছন্দ করে, সেই কথা শুনে একটু খোঁচা দিয়ে সোহান দুষ্টুমি করে বলল, তোমাদের মেয়েদের যদি জঙ্গলেও ছেড়ে দেয়া হয়, সেখান থেকে প্রয়োজনে লতা পাতা কুড়িয়ে আনবে, তবুও খালি হাতে আসবে না। নাতাশার মুখটা চুপসে গেল। মেয়েটা একটু বেশি শপিং ফ্রিক, তাই বলে মানুষটা এভাবে বলবে। যদিও কথাটা মুখ ফসকে বলেছে সোহান। ঘটনা আজ করতে পারেনি, কার সামনে বলেছে। ইশতিয়াক তুষি ইশারা দিয়েছিল আবোলতাবোল কথা না বলতে, কিন্তু ছেলেটা না বুঝেই বলে ফেলল। ইমরান তখন মোনার বানানো পায়েস খাচ্ছিল। ওদের কথা শেষ হলে পায়েসের বাটিটা সরিয়ে রুমালে মুখ মুছে সোহানকে বলল, সোহান, তোমার কথায় আমি এগ্রি করেছি, মেয়েদের জঙ্গলে ছেড়ে দিলেও শপিং করে আসবে, কিন্তু একটা চমৎকার বিষয় কি লক্ষ্য করেছো? ওরা সেখান থেকে লতা পাতা কুড়িয়ে এনে ভীষণ আগ্রহের সাথে তা দিয়ে গয়না, ক্রাফট আইটেম বানিয়ে ফেলে। তার উৎকৃষ্ট এক্সাম্পল তোমার বড় মামি। তাকিয়ে দেখো, সিঙ্গাপুর থেকে আনা ফুলদানিতে যে ফুলপাতা দেখা যাচ্ছে তা সে নিজেই গৃহসজ্জার সামগ্রী বানিয়েছে। সাগর তীরের শামুক, ঝিনুকগুলো দিয়ে ড্রয়িং রুমের পর্দাগুলো সাজিয়েছে। সো দে ডিজার্ভ আ বিগ এপ্রিসিয়েশন, রাইট? ডোন্ট ডিসকারেজ দ্যাম। উই আর আর্নিং ফর দ্যাম। আমরা যা আয় রোজগার করি সবটাই তো তাদের, তাই না? সোহান লজ্জা পেয়ে গেল। এজন্য মামার সামনে কথা বলতে অনেক ভেবে বলে। বুঝেনি যে কথাটা এতটা গভীরে চলে যাবে। ইমরান উঠে যাওয়ার সময় আবার নাতাশার দিকে তাকিয়ে বলে, নাতাশা, তোমার বড় মামি এবং আমি দুজনই ফুটপাত থেকে শপিং করতে পছন্দ করি। মোনালিসা তো রাস্তার মাঝখানে গাড়ি থামিয়েও ফুটপাত থেকে শপিং করে। ওকে নিয়ে যেতে পারো শপিংয়ে। ওর শপিং সেন্স ভীষণভাবে চমকপ্রদ। মোনালিসা এই লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয়। নাতাশা শোভানের দিকে তাকাতেই সোহান মাথা নত করে থাকে। নাতাশা কাঁধে হাত রেখে বলে, আমি কিছু মনে করিনি, সরি বলতে হবে না। বড় মামা মানুষটা এতটাই সুইট যে আমি তোমার উপর কখনোই রাগ করতে পারি না। তুমি মামার হাতে গড়া, তাই তুমি কখনোই আমাকে ডিসরেসপেক্ট করবে না, আমি জানি। কৃতজ্ঞতার হাসি দিল সোহান। মোনালিসা টুনাটুনির ফুসুর ফুসুর শুনে হাসে। সহসা ভাবনা থেকে বেরিয়ে এলো ড্রেসিং টেবলের ডোর খোলার আওয়াজে। ইমরান সাহেব পোকা রাব্বাইন এক মিলশন পারফিউমটা প্রেস করতেই সারা ঘর মৌ মৌ ঘ্রাণে সুভাষিত। সবশেষ ব্লেজার পরে ঘুরে গেল প্রেয়সীর দিকে। তাকিয়ে দেখল মুচকি হাসি লেগেই আছে প্রেয়সীর ঠোঁটের কোণে। গালে হাত দিয়ে চেয়ে চেয়ে দেখছে তাকে। কি ব্যাপার মোনালিসা, কি দেখছো এভাবে? আমি প্রেমে পড়ে গেছি ওগো, ওগো জেন্টেলম্যান। ইমরান এগিয়ে এসে পাঁচকোলে তুলে নিয়ে মোনালিসার ঠোঁটে অধর ছোঁয়ালো। মোনালিসা আদর পেয়ে আরো আহ্লাদী হয়ে গলা জড়িয়ে বলে উঠল, আপনাকে যেতে দিব না। বেশি হ্যান্ডসাম লাগছে। কেউ নিয়ে গেলে? একদম, তোমার বুড়ো বরকে নিয়ে যাবে তাই না? দেশে কি পুরুষের আকাল পড়েছে যে আমাকে নেবে? আপনি বুঝতে পারছেন না, আপনার কয়েকটা চুল পেকেছে শুধু, কিন্তু যেখানে যাচ্ছেন সেখানে তো সব বুড়ির আবাস। সো আপনি যাবেন না? ওকে গেলাম না। তাহলে আদর করতে দাও। না একদম না, যান, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন। এখন বুঝি আদর ভাল লাগে না? ওটা তো সারাক্ষণই পেতে মন চায়। কিন্তু এত সুন্দর সাজ আপাতত ভণ্ডুল করতে চাচ্ছি না। খুশি মনে সেজেছেন, বন্ধুদের সাথে দেখা করে আসুন। আমি তো আছি আদর করার জন্য। মোনালিসা এক চোখ টিপে নিজেই দুষ্টুমি ভরা ইঙ্গিত দেয়। মেয়েটা দিন দিন নতুনভাবে নিজেকে সামনে এনে হাজির করে। ইমরান মুগ্ধ হয় দেখে। এর মাঝেই সেলফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাইয়ার নামটা জ্বলজ্বল করছে। ইমরান মোনাকে নামিয়ে দিয়ে ফোন রিসিভ করতে করতে বলে উঠল, তোর কি জন্মই হয়েছে আমার ম্যারিড লাইফটা বরবাদ করার জন্য? হা হা হা, তোর গর্ব করা উচিত, এই আমার মতো একজন বন্ধু পেয়েছিস বলে। মোনা মুচকি হেসে রুম গুছাতে লাগল। বিশেষ করে ইমরানের ছড়ানো ছিটানো জিনিসপত্র। ইমরান বারান্দায় গিয়ে কথা বলছে নয়নের সাথে। আজ ওদের রিউনিয়ন পার্টি। ইফতার পার্টি করার প্ল্যান করেছিল। ইমরান নিষেধ করে দিয়েছে।
পরিবারের বাইরে ইফতার করতে পছন্দ করছে না ইমরান। ফ্রেন্ডরা এই বছর দেশে এসেছে, তাই সকলের সাথে গেট টুগেদারের প্ল্যান করেছে। সেই বিষয়ে কথা বলছে নয়নের সাথে। কথা শেষ করে মোনাকে বলল, মোনালিসা রেডি হও তো, তোমার পার্পল জামদানি শাড়িটা পরো। কেন? তুমি যাচ্ছ আমার সাথে? মোনা অবাক হলো, উনার বন্ধুদের রিউনিয়নে ও যে কি করবে। মোনার সেখানে যেতে মন চাইছে না। ওখানে সব পুরুষ থাকবে। গুটি কতক মহিলা থাকলেও থাকতে পারে। সে তো ভালোই ছিল। আজকে ছুটির দিন। ছেলে মেয়েদের নিয়ে থাকতো। মেয়েটা গত কয়েকদিন মায়ের হাতে কাস্টার্ড খেতে চাইছে, কিন্তু সময়ের অভাবে মোনা বানিয়ে দিতে পারেনি। ঈদের বন্ধে ভেবেছিল আজই বানাবে। ইমরান সাহেব তো মিষ্টি কম খান, তাই উনি আজ থাকবে না ভেবে আজই করতে চেয়েছিল। মোনালিসা যাবে কি যাবে না? আপনি যান। আমি যে কি কাজ? অনন্যা যাবে। মোনা হো হো করে হেসে উঠল। অনন্যা যাবে মোনালিসা জানে। এটাও জানে কাকন যাবে। ইমরান আচমকাটাই খুলে ফেলল। মোনা চমকে গিয়ে বলল, কি হলোটাই খুলছেন কেন? যাব না তো। কেন? ইচ্ছে করছে না। দুবার চোখের পলক ফেলে মোনা শান্ত হয়ে বলল, রেডি হচ্ছি, 15 মিনিট সময় দিন। ইমরান মৃদু হাসল। মোনা জানে ইমরান কেন এখন না যাওয়ার বায়না করছে। কাকন আসবে ব্যাপারটা মোনা জানত। ইমরান জানত না। রিক্তা জানিয়েছে মোনাকে অনন্যা এবং কাকনের আসার ব্যাপারে। ইদানিং কাকনকে ইমরান সহ্য করতে পারছে না। কাকন এখন আর ইমরানের সাথে কথা বলে না, সে নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছে। এরপরও ইমরানের বিরূপ আচরণে কাকন কষ্ট পায়, অন্যদিকে অনন্যাকে তো ইমরান অপছন্দের লিস্টে সবার আগে রেখেছে। তার কারণ অবশ্য মোনা জানে না। মোনা আলমারি থেকে পার্পল শাড়িটি বের করে খাটে রাখল। ইমরানের সামনে দাঁড়িয়ে বলল, বাইরে যান, রেডি হয়ে আসছি। কুচি ধরি। মোনাফিক করে হেসে দেয়। মানুষটা এত স্বল্প কথায় আলোচনা শেষ করতে চায়। কুচি ধরি এর মানে হচ্ছে আমি থাকি। মোনা বুঝে গিয়েছে ইমরানের প্রতিটি গতিবিধি। মোনা ঠোঁটের কোণে হাসি রেখে বলে, আমি ডাক দিব। ইমরান ভদ্রভাবে বেরিয়ে যায়। মোনা জানে ইমরান দরজার পাশেই দাঁড়িয়ে আছে। অপেক্ষা করছে মোনার ডাকের। মোনা ব্লাউজ পেটিকোট পরে শাড়ির সাইড গুজেছে। আঁচলটা ভাঁজ করে কাঁধে তুলেছে। কুচির পাশটাতে 5 আঙ্গুল দিয়ে ধরে কায়দা করে গুনে গুনে একটা একটা করে কুচি করছে। কি সুন্দর আঙ্গুল চালানোর কৌশল। ইমরান দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে তা মোনা টের পেয়েছে। চুপটি মেরে একপাশে দাঁড়িয়ে বাধ্য স্বামীর ভূমিকা পালন করছে। মোনা একটু ঝুঁকে কুচিগুলো হাতের ধরে নিচের সাইডটা সমান করছে। হালকা মেদময় কোমর দৃশ্যমান। ঔষান হওয়ার পরই একটু নাদুস হয়েছে। ইমরানের বড্ড হাসি পেল। সেই যে ধরা একগেয়ে নাছোড়বান্দা দুষ্টু মেয়েটা নাকিন তার সন্তানের মা। মোনালিসা কুচি পুরোপুরি ঠিক না করতেই খেয়াল করল মানুষটা তার পিঠ বরাবর দাঁড়িয়ে আছে। মোনা পিঠ সোজা করে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে এবং ইমরানকে দেখছে। মোনার বাম হাতে কুচি, শাড়ির আঁচল বাম কাঁধে সেফটিপিনে সেট করে উঠানো। বুকের সামনে শাড়ির আঁচলের অংশটুকু এখনো ব্লাউজের সাথে সেট করা হয়নি। মোনার বিট উঠানামা করছে। মোনাকে একেবারে মিশিয়ে নিল তার সাথে। মানুষটার বেকুলতাটুকু স্পষ্ট টের পাচ্ছে। মোনার চুলগুলো ডান পাশে এনে ব্লাউজের ফিতায় গিট দিল। গিট দিতেই ঢেকে গেল উন্মুক্ত পিঠ। প্রতিটি ব্লাউজ ভিন্নভাবে ডিজাইন করা, অথচ শরীরের কিঞ্চিত পরিমাণ অংশ খোলা থাকে না। ফিতা আটকে মোনার শাড়ি গলিয়ে কোমরে হাত দিয়ে আলতো চাপ দিতেই হাত থেকে ঝড়ো করে ঝরে পড়ে সবগুলো কুচি। ইমরান মোনার গলায় কাঁধে ছুঁয়ে দেয় ঠোঁট। কানের সামনে ফিসফিস করে বলে উঠে, বউ সোনা, আজ যাব না। এই মুহূর্তটা স্পয়েল করতে চাচ্ছি না। মোনা বন্ধ হওয়া নেত্র খুলে ঠোঁট টিপে হেসে বলে, সেই ছোট্ট 15 বছরের মোনার প্রেমে ইমরান সাহেব এতটাই মজেছে সে দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিতে চায়। বন্ধুরা শুনলে লজ্জা দিবে যে আমার স্বামী মহাশয়। দিক, আমার মোনালিসা চাই। তাদের আমার মতো রাজপাল নেই। পুনরায় ফোন বেজে উঠলে খাটের দিকে তাকায়। ফোনের স্ক্রিনে নামটা দেখে মুখ দিয়ে একটা খারাপ গালি বিড়বিড় করে বের করে ফোন নিয়ে বারান্দায় চলে যায়। মোনা খিলখিল করে হেসে পুনরায় শাড়ি ঠিক করে সাজগোজে মনোযোগ দেয়। ইমরান খিটখিটে মেজাজে ধপ করে খাটে বসে বলে, আজ আসুক নয়ন। শালা সবসময় রোমাঞ্চকর মুহূর্তে বাগড়া দিতে আসে। আল্লাহ, ইমরান সাহেব স্ল্যাং ইউজ করছেন। সরি।
আসলে মুখ ফসকে বেরিয়েছে। মোনা হেসে বলে উঠে, ইটস ওকে, আমি রেডি। একটু কুচিটা ধরুন। ইমরান হাঁটু গেড়ে বসে কুচি সেট করে একটা সেফটি পিন লাগিয়ে দিল। মোনা লিপস্টিক লাগিয়ে হিজাব বেঁধে ইমরানের পাশে দাঁড়িয়ে বলল, চলুন। ইমরান মোনার কপালে অধর ছুঁয়ে আদরে মুড়িয়ে বলল, সব সময় আমাকে এভাবে আগলে রেখো প্রিয়া। যদি কখনো আমি অসুন্দর অপ্রিয় হয়ে যাই, মুখের উপর না বলে, করুণা করে হলেও, লোক দেখিয়ে একবার হেসে বলে দিও, আমি তো আপনারই প্রিয়া। প্রিয় ইমরান সাহেব, ভালোবাসি প্রিয় রানী, আমার সবটুকু দিয়ে। মোনা নিজের মায়ামো দুহাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে বলে উঠে, যদি কখনো এমন মুহূর্ত আসে, যেদিন ইমরান সাহেব তার মোনালিসার জন্য অপ্রিয় হয়ে উঠবে, সেদিনই যেন মোনালিসার শেষ দিন হয়। এই পৃথিবীতে মোনালিসার অস্তিত্ব ততক্ষণ যতক্ষণ ইমরান সাহেবের বিচরণ। ভালোবাসি প্রিয় পুরুষ, মোনালিসার সর্বস্ব দিয়ে। ইমরান হেসে মোনালিসার হাত ধরে বের হয়ে যায় রুম থেকে। ঈশান, অওশান, ইতু, নাহিয়া এরা বের হচ্ছে ফুফুর সাথে। টবি ওয়ার্ল্ডে যাচ্ছে। নিশ্চিন্তে বের হলো মোনা এবং ইমরান। হুটহাট বৃষ্টির বিচরণ প্রকৃতিকে শান্ত করার বদলে করে তোলে আরো দুর্দর্শ। এই যে হঠাৎ বৃষ্টি আসায় রাস্তার মাঝে ভেঙে পড়েছে বাগান বিলাস গাছটা। ফুলগুলো পুরো রাস্তায় ছড়ানো। এত সুন্দর ফুল গাছটাকে মাটিতে শুইয়ে কি আনন্দ পেল এই অলক্ষণে বৃষ্টি। গাছ সরানোতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণ জ্যাম লেগে গিয়েছে রাস্তায়। হুট করে কালো মার্সিডিসের ফ্রন্ট ডোর খুলে বের হয় ইমরান। ফিরে আসে হাত ভর্তি বাগান বিলাস ফুল নিয়ে। বিস্মিত মোনা প্রশ্ন করে, এগুলো কেন? ইমরান সেদিকে মন না দিয়ে নিজের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। ফুলগুলো পেঁচিয়ে দুটো বালা বানিয়ে ফেলল। মোনার হাতে পরিয়ে দিতে দিতে বলল, মোনালিসা মনে মনে পণ করেছিলাম আজ একজোড়া ফুলের বালা লাগিয়ে দিব হাতে। ভাগ্যে ছিল না, বৃষ্টির অবস্থা দেখেছ। অথচ স্রষ্টার পরিকল্পনা মানুষের চেয়ে বড্ড বেশি মহান। উনি আমার মন পড়ে উত্তম উপহার বানিয়ে দিয়েছেন তোমার জন্য। স্রষ্টাও তোমার খামতি রাখতে চাননি। পার্পল জামদানিতে পার্পল বাগান বিলাস। একদম পারফেক্ট কম্বিনেশন। তুমি অনন্য মোনালিসা। মোনা ইমরানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে দিল, এই মানুষটার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিলেও হয়তো কম হবে। নিঃশব্দ, নির্মল অশ্রুধারা বয়ে পড়ছে সুদৃশ্যময় চক্ষু থেকে। ইমরান এক হাতে আগলে নেয় ভালোবাসার মোনালিসাকে। চোখ মুছে দিয়ে পুনরায় গাড়ির স্টিয়ারিংয়ে হাত দেয়। গেট টুগেদার করা হচ্ছে রিসোর্টে। অনুষ্ঠানে বন্ধুদের প্রায় সকলের উপস্থিতি দৃশ্যমান। রিক্তাকে দেখে মোনা এগিয়ে আসে। রিক্তা মোনা দুজন অন্যদিকে সরে যায়। নয়ন এগিয়ে এসে জড়িয়ে ধরে। ইমরান ক্ষীণ হেসে বলে, কংগ্রেচুলেশন টু বি আ বেস্ট পাপা। নয়ন হেসে মাথা নেড়ে বলে, অল ক্রেডিট গোস টু ইউ। তুই সেদিন না বললে হয়তো আমি নাহিয়ার মনের কথা শুনতে পেতাম না। কাল রাতে যখন বলছিল যে, পাপা নাও আই এম ডক্টর নাহিয়া বিনতে নয়ন, তখন আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে সুখী পিতা। আমার বা তোর ক্রেডিট শুধু এতটুকুই, ওদের ঠিক নির্দেশনা দিয়েছি। বাকি সবটুকু ওদের মা এবং নিজের। নিশান মাকে পেয়েছে কয়দিন? ইমরান হেসে বলে, ঠিক 12 বছর বয়স থেকে, অফিসিয়ালি ওর 17 বছর বয়সে। মোনালিসা ওকে ভুল পথে যেতে দেয়নি। দুজনের আলাপনের মাঝে এগিয়ে এলো অন্য সবাই। মিনহাজ দেশে নেই। মামুন সাহেবকে নিয়ে সিঙ্গাপুর গিয়েছে উনার ট্রিটমেন্টের জন্য। দূর থেকে একজন লক্ষ্য করল প্রাক্তনকে। মনে হলো অন্যায়, তাই চোখ ফিরিয়ে নিল। কিন্তু একসময় মানুষটা তার ছিল। অথচ সে হারিয়েছে নিজের দোষে। দীর্ঘশ্বাস ফেলেই কাটে প্রতিটি রজনী। অনন্যা কানের সামনে এসে বলল, এভাবেই সহ্য কর। চাইলেই তো পারিস ফিরে যেতে। কাকন রেগে গিয়ে বলে, তুমি ভীষণ গণ্ডমূর্খ অনন্যাদি। ইমরানকে এখনো চিনতেই পারোনি। তুমি ভেবেছ মোনাকে আলাদা করবে ইমরানের কাছ থেকে। ইমরান এই কথা শুনলে বলবে, আমার জান কবুল, তবুও মোনালিসা চাই। অনন্যার সাথে যোগ দিয়েছে ওদের পুরনো বন্ধু রনিত, যার চোখ মুখই যথেষ্ট তার প্রতিটি গুণাবলী সর্বসাকুল্যে উন্মোচনের জন্য। হাতে 24 ক্যারেটের শিকলের মতো একটা বেংলেট, ঘড়িটা স্বর্ণ রঙা। পরনে টকটকা লাল টি শার্টের উপর নীল রঙা ব্লেজার। ডান হাতের মাঝের আঙ্গুলে আছে হীরাখচিত আংটি। চেহারায় সুদর্শন, তবে চারিত্রিক দিক থেকে নিজেকে মনে করে সেরা, যার খানিকটুকু ছিটাও নেই।
অনন্যা কাকনের মাঝে যোগসূত্র হয়ে দাঁড়িয়ে বলে উঠল, এত বছর তো দেশে ছিলাম না, ইমরানের সাথে যে চিড়িয়াটা দেখলাম ওটাই কি তার ওয়ার্ল্ড ফেমাস মোনালিসা? অনন্যা তাচ্ছিল্যের স্বরে বলল, হ্যাঁ হো, ওয়ার্ল্ড ফেমাস না বলে বলো কচিমাল। ইমরানের নজর যে কচিতে এটা আগে জানতাম না। বুড়ো বয়সে এত এনার্জি পায় কই বুঝি না। কাকন পুনরায় ইমরানের দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমাকে নিয়ে কত নোংরা আলোচনা হচ্ছে ইমরান, অথচ সকলের ভেতরে এখনো তোমার বাস, কারো কাছে তুমি আফসোস আর কারো কাছে তুমি আত্মমর্যাদার উচ্ছ্বাস। মাঝখানটাতে আমি কাকন পরাজিত অভাগী, আর জয়ী তোমার আদরের মোনালিসা। মোনালিসা সত্যি অনন্য। রনিত অনন্যা এবং কাকনের দিকে ফিরে এক চোখ মেরে সামনে এগিয়ে গেল। রিক্তাকে দেখে হাত তুলে সালাম দেয়ার ভঙ্গি করল। রিক্তা রনিতকে দেখে গালে মেকি হাসি রাখলেও মনে মনে কয়েক প্রকার গালি দিয়ে গাল খিচিয়ে মোনাকে বলে, সাবধানে থাক মোনা, এই লুচ্চার মাঝে মারাত্মক সমস্যা। কথা শেষ করার আগেই রনিত এসে দাঁড়ায়। মোনাকে দেখে শীষ বাজিয়ে বিশাল লম্বা স্বরে সালাম দিল। মোনা সালামের উত্তর নিল। রনিত হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে বলে, আমি দূর থেকে দেখছিলাম রিক্তার সাথে এক পরমাসুন্দরী অপ্সরী দাঁড়িয়ে আছে, তাকে সরাসরি দেখার সুযোগ মিস করতে একদমই মন মানল না, তাই ছুটে এলাম। আপনার পরিচয়? মোনা কাটকাট গলায় দৃঢ় মুখ ভঙ্গি করে বলল, মোনাশা ইকবাল, ডটার অফ মিনহাজ ইকবাল এন্ড ওয়াইফ অফ ইমরান শরীফ খান। বহুত খুব। কোন ইমরান? ওই যে এক বাচ্চার বাপ, ওই ইমরান? মোনাকে বিব্রত করতে এমন প্রশ্ন করাতে রিক্তা হকচকিয়ে গেল। ততক্ষণে দূরে তাকিয়ে দেখে ইমরান আর নয়ন এগিয়ে আসছে। মোনা নির্দ্বিধায় বলে ফেলল, উহু, ভুল বললেন, দুই বাচ্চার বাপ। উফস, সরি, বাই মিস্টেক। আরেক বাচ্চা এলো কিভাবে? আপনি এলেন যেভাবে আপনার মায়ের গর্ভ থেকে, ঠিক সেভাবে আরেক বাচ্চা তার স্ত্রী গর্ভাজাত। শুনেছিলাম তার তো একটা বাচ্চা। রেগে যাচ্ছেন কেন? যখন একজন ছিল তখন একজনই শুনেছেন, এখন দুজন। বড়জন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ছোটজন স্কুলে পড়ছে। দাদা হওয়ার বয়সে সন্তান স্কুলে পড়ে, বা বিয়ে করেছেন। কিছুটা বিচলিত হয়েও মোনার প্রশ্নে রনিত অট্টহাসি দিয়ে বলল, জানতাম ম্যাডাম ইউনিভার্স এই প্রশ্নটা করতে পারেন। টু স্মার্ট। এত বছর দেশে ছিলাম না, সময় পাইনি করার। লাইন ফাঁকা, চাইলে আসতে পারেন। দেখেই মনে হচ্ছে সমস্যা আছে। যে হারে হবু বউয়ের গয়না গাটি পরে বসে আছেন, আমারই আফসোস হচ্ছে আপনার জন্য। আহারে বেচারা, এই জন্মেও বোধ হয় কারো জীবনসঙ্গী হতে পারবে না, বাবা হওয়া তো দূরের কথা। সেই আফসোসে বোধ হয় সব গয়না নিজেই পরে বসে আছেন, তাই না? আসল কথায় আসি, হয়েছে কি ভাইয়া, আমার ইমরান সাহেব আবার একটু বেশি সক্ষম, যোগ্যতা সম্পন্ন পুরুষ, যার কারণে দাদা হওয়ার বয়সে বাবা হয়েছে। সব বয়সে বাবা হওয়ার ক্ষমতা তো আবার সব পুরুষের থাকে না। আমি তো ভাবছি সামনের বছর আরেকটা বেবি হবে ইনশাআল্লাহ। আপনি জানালেন দেশে ছিলেন না এত বছর, এখন তো আছেন। ইনশাআল্লাহ বাচ্চার নাম রাখার সময় আমাদের খুব বড় করে মেহমান খাওয়ানো হয়, আপনাকে আগাম দাওয়াত। দোয়া করবেন যেন আল্লাহ আমাদের একটি সুস্থ ফুটফুটে সন্তান দেন। আমিন। পেছনে ইমরান আর নয়ন দাঁড়িয়ে আছে। ইমরান থতমত খেয়ে গেল। পাশে তাকিয়ে দেখে অনন্যা আর কাকনও চলে এসেছে। কাকন ঠোঁটে হাসি ঝুলিয়ে মুখ টিপে হাসছে। রিক্তা হাসি চাপাতে না পেরে বলল, ও রনিত দা, মালিনী তোমাকে কেন যেন রিজেক্ট করেছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি নাকি শুনেছি দা রেজওয়ান সিদ্দিকীর প্যাশেন্ট হয়েছে। তোমার নাকি ইনফার্টিলিটির সমস্যা। শুনো, ভালো করে ট্রিটমেন্ট করাও, আমার হাতে একটা পাত্রী আছে। অবশ্য মেয়েটার আগের ঘরের একটা মেয়ে আছে। বিয়ে দিয়েছে সেই মেয়েকে। সেই মেয়ের ঘরেরও মেয়ে আছে। তাতে কি সমস্যা? সন্তান, নাতনি, মেয়ের জামাই ফ্রি পাবে। আচ্ছা, তুমি যে ইনফার্টাইল বুঝলে কি করে? বিয়েও তো করনি। রনিতের মুখটা দেখার মতো ছিল। রাগে গজ গজ করছে। এক পর্যায়ে রাগ দেখিয়ে বলে উঠল, বাজে বকোনা রিক্তা, সীমার মধ্যে থাকো। ধোপধাপ পা ফেলে চলে গেল। অনন্যা রনিতের পেছনে ছুটছে। কাকন এক পাশে মাথা নত হয়ে দাঁড়িয়ে আছে। ইমরান এখনো হতবাক। নয়ন ইমরানের দিকে তাকিয়ে বলে, কিরে ব্যাটা, আমি নাকি কাবাব মে হাড্ডি হই রোজ রোজ, অথচ এখানে তো বিরিয়ানি রান্না কমপ্লিট। কোনো নিউজ পেলাম না কেন? মোনা লজ্জায় মাথা নত করে রেখেছে।
ইমরান মোনার দিকে তাকাতেই মোনা পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে রোয়ানা হলো। ইমরান চিন্তিত মুখে বলে উঠল, মুখটা বন্ধ রাখবি নয়ন। আমি নিজেই বুঝতে পারছি না ও এসব কি বলে গেল। নেহাত মজা করেছে। এই মেয়েকে তো চিনিসই। রিক্তা চুপ সে যাওয়া মুখ নিয়ে বলল, ভাইয়া কি বলেন এসব? আমরা আবার চাচা চাচি হলে ব্যাপারটা তো খারাপ না। খারাপ বলিনি রিক্তা, এমন হলে তো জানতামই। আমি তো জানি না এ ব্যাপারে কিছু। এছাড়া সন্ধ্যায় ওর মেইল এসেছে পিএইচডির। এই মাসের ২৬ তারিখ ফ্লাইট। নয়ন মাথা ঝাঁকিয়ে বলল, কি বলতে চায়? যা দেখ। ইমরান অনেকটা দ্রুত পা ফেলে মোনার পিছু ছুটল। মোনাকে না পেয়ে একটু এগিয়ে দাঁড়িয়ে রইল। মোনা ওয়াশরুম থেকে বের হলে হাত ধরে টেনে নিয়ে সোজা রিসর্টের বাগানে আসলো। আলতো করে যত্ন নিয়ে বলল, মোনালিসা সকলের সামনে এসব কি শুনলাম? এগুলা বলা কি ঠিক? মোনা শব্দহীন। পুনরায় ইমরান বলে উঠল, তোমার পিএইচডির মেইল এসেছে, চেক করনি কেন? মতিন স্যার জানালেন। মোনার ছলো ছলো চোখ। ইমরান আশপাশে তাকিয়ে দেখে এদিকটাতে কেউ নেই। মোনার মাথায় আদুরের স্পর্শ দিয়ে বলে, প্রথমে একটু কষ্ট লাগবে ওদের ছেড়ে থাকতে, কিন্তু দুজনই অনেক স্ট্রং, মাশাল্লাহ, আমি তো আছি। মোনার কান্নার জোর বেড়ে গেল। ইমরান অবাক হয়ে দেখছে। এই না করা জবাব দিল রনিতকে এখন এই অল্পতেই কেঁদে ফেলল। মোনা হেঁচকি তুলতে তুলতে বলল, আমরা একা থাকবো কিভাবে? আমি, ঈশান এবং ঔশান যাব তো তোমাকে দেখতে। তুমি তো এত উইক নও মোনালিসা। আমাদের খেয়াল কে রাখবে? তুমি আমাদের খেয়াল রাখো, সেখানে তোমার খেয়াল তুমি একাই পারবে। ওয়েট, বারবার আমরা আমাদের করছো কেন? কান্নার বাঁধ ভেঙে গেল। আরো জোরে হেঁচকি তুলতে তুলতে বলল, আমি কিছুতেই যাব না। আপনি বাদ দিন এসব পিএইচডি। আমি একা ওকে নিয়ে স্ট্রাগল করতে পারবো না। ঔশানের সময়টা একা পার করেছি, তবুও ঈশান ছিল। আপনি কেন এতটা পাষাণ হবেন? আমার আপনাদের সবাইকে পাশে লাগবে। ইমরানের চক্ষু কপালে। হতভম্ব হয়ে বলল, মোনা, আর ইউ সিরিয়াস? কিছুতেই কান্না থামছে না। ইমরান জড়িয়ে ধরেছে। ভাষা হারিয়ে স্তব্ধ। কি বলবে বুঝতে পারছে না। মোনালিসা কেঁপে কেঁপে বলতে লাগলো, আই এম সরি, ভয় বলিনি। আমি চেয়েছি, আপনি না চাইলেও। আমার লাগবে। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমার বয়সটা তো দেখবে। আমি যতদিন বেঁচে আছি ফাইন, এরপর কোনো দুর্ঘটনা ঘটলে আমার ৩টা বাচ্চার কি হবে? আপনার কিচ্ছু হতে দিব না আমি। আল্লাহ জানেন আমার একমাত্র ভরসা আপনি। ওকে ফাইন, দেন রেডি টু গো অস্ট্রেলিয়া। যত যাই হোক, যেই অবস্থাই হোক, পিএইচডি করতেই হবে। আমিও যাব। ঈশান এবং ঔশান আসা যাওয়ার মধ্যে থাকবে। প্রয়োজন হলে ঔশানকে নিয়ে যাব। আমি থাকবো কন্টিনিউ ওকে। হ্যাপি। মোনা মাথা ঝাঁকায়। ইমরানের চোখে পানি। অশ্রু নিয়েই হেসে দেয়। হাসতে হাসতে মোনাকে বলে, বৌসোনা প্লিজ আর এমনটা করো না। নিজের দিকে তো নজর দাও। আমি তোমাকে নিয়ে ভয় থাকি। ডক্টর বারবার বলেছেন রিস্ক না নিতে। আমি তোমাকে হারাতে পারবো না। বুকে জড়িয়ে ধরে আরেকবার নতুন করে জন্ম দেয় অনুভূতির। পুরনো অনুভূতির নতুন রূপ। ভয় শুধু মোনালিসার সুস্থতা নিয়ে। কেমন খুশি হবে বড় ভাইবোনেরা ছোট জনের আগমনে। হয়তো খুশির আমেজ ছড়িয়ে পড়বে ঔশান প্যালেস জুড়ে। মেঝেতে কাপড়, মেকআপ আইটেম ড্রেসিং টেবিলের উপর, খাবার দাবার খাটের উপর ছড়ানো ছিটানো। কোলের উপর এক বয়াম আমের আচার যা সালমা বানিয়ে দিয়েছিল, নাকে মুখে লাগিয়ে আইসক্রিম খাচ্ছে। এমন অগোছালো স্বভাব সামলাবে কিভাবে ভাবছে। ঔশান বাংলাদেশে ফুফির কাছে। গত মাসেই অস্ট্রেলিয়া এসেছে মোনা এবং ঈশান। ইমরান অফিসের কাজে তখন আসতে পারেনি। আগামীকাল ঈশান চলে যাবে। আজ ইমরান এসেছে। সোফার উপর বাবা ছেলে গালে হাত দিয়ে বসে মিসেস ইমরানের কলাপ দেখছে। ইমরান ছেলের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আগের বার ও কি এমন করেছে, প্রিন্স? নো পাপা, তখন তো তোমার শোকেই শেষ। এমন করার সুযোগ পায়নি। ইমরান হতাশ চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। এয়ারপোর্ট থেকে সরাসরি ফ্ল্যাটে এসেছে। এসে সবে মাত্র ব্লেজারটা খুলে, গলার টাইটা ঢিলে করেছে, আধ খোলা টাই গলায় ঝুলছে, শার্টের এক হাতার বাটন খোলা, অন্য হাতার বাটন গুজানো কনুই অবধি। রুমের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। জিজ্ঞেস করল, মোনালিসা? হুম। খাওয়া কি শেষ হয়েছে জান? হুম। আর ইচ্ছে করছে না। আপনি কখন এসেছেন? ইমরানের দুঃখে কান্না পাচ্ছে।
কি হয়ে গেল বউটার? ইমরান এসেছে এই খুশিতে লাফিয়ে লাফিয়ে জড়িয়ে ধরার কথা, অথচ তা নয়, উল্টা পাত্তাই দিল না। এদিকে ঈশান ঘুমে ঢুলু ঢুলু চোখ নিয়ে মাকে পাহারা দিচ্ছে। ইমরান ছেলেকে বলল, ঈশান, ঘুমোতে যাও। পাপা আছি মায়ের কাছে। পাপা মায়ের কিন্তু ভালোই মুড সুইং করে, সামলাতে পারবে। ইমরান অসহায় চোখে ছেলের দিকে তাকাচ্ছে। ছেলের চোখে নিজের জন্য মায়া দেখল। হতাশ গলায় আওড়ালো, তোর মা কি ওসব বুঝে যে আমার বয়স হচ্ছে? আমি এখন ওর মুড সুইং সামলাবো। তুই যা বাবা। ঈশান বাবার কাঁধে হাত রেখে বলল, আই ফিল পিটি ফর ইউ পাপা। কি দিন আসলো, ছেলেও সমবেদনা জানাচ্ছে। ঈশান যাওয়ার পর দরজা আটকে মোনার পাশে বসে ইমরান টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে নাকের গোড়ায় লেগে থাকা আইসক্রিম মুছে দেয়। ততক্ষণে মোনার আইসক্রিম খাওয়া শেষ। উঠে গিয়ে সোজা হাত ধুতে যায় ওয়াশরুমে। এসে রুম গোছানো শুরু করে নিজ থেকে। প্রথমে কাপড়গুলো আলমারিতে তুলে রাখলো, এরপর যা যা খেয়ে রুম নোংরা করলো তা বিনে ফেলে দিল। ড্রেসিং টেবিল গুছানো শেষ। বিছানাটা সুন্দর করে টান টান করে দিল। ইমরান চুপচাপ আগের অবস্থায় বসে মোনাকে অবজার্ভ করছে। মেয়েটা অদ্ভুত আচরণ করছে। এখানে আসার আগেও সব ঠিকঠাক ছিল। এই কয়েকদিন ফোনে কথা হয়েছিল, তখনও সব নর্মাল, তবে আজ কেন এমন করছে? ইমরানের ধ্যান ভাঙল মোনার কথায়। ফ্রেশ হয়ে আসুন, খাবার দিচ্ছি। ওভার সাইজ টি শার্ট পরনে, সাথে মমো জিন্স। গায়ে ওড়না জড়ানো। এখনো শরীর ছিপছিপে। বোঝার উপায় নেই মোনা প্রেগন্যান্ট। ইমরান কথা না বাড়িয়ে লাগেজ থেকে ট্রাউজার আর টি শার্ট নামালো। ফ্রেশ হয়ে এসে দেখল মোনা রুমে নেই। সেন্টার টেবিলের উপর ফ্রুট সালাদ, জুস, চিকেন স্টেক এবং স্ম্যাশড পটাটো রাখা। ইমরান খাবারের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ভাবছে, তাহলে এই বাড়িতে এসব খাওয়া চলছে। হয়তো বেগমের মর্জি। বিনা বাক্য ব্যয় করে খাওয়া শুরু করলো। খেয়ে ব্যালকনিতে যেয়ে বসল। এখানকার ব্যালকনি খোলা থাকে। মোনার অক্ষি অন্তরিক্ষে নিবন্ধ। মোনার পাশে বসল নিঃশব্দে। মোনা ইমরানের দিকে তাকাতেই ইমরানের দু অধর আলগা হয়ে গেল। ওমা, কাঁদছে কেন এই মেয়ে? বিবর্ণ গাল, রক্তিম চোখ। গ্রামে শুনেছে জিনে ভূতে আছর করে। ইমরান তো এই জীবনেও এসব বিশ্বাস করেনি, আজ বড্ড ভয় হচ্ছে। আসার পর থেকে কয়েক ধরনের পরিবর্তন দেখল মোনার। নির্বাক মোনা। ইমরান বুক ভরা শ্বাস নিয়ে নিজেকে আশ্বস্ত করে মনে মনে ভাবল, এত অভিমান জমিয়েছে যে স্বাভাবিকভাবে অস্বাভাবিক ব্যবহার করছে। মোনা উঠিয়ে যেতে চাইল। ইমরানকে পেরিয়ে রুমের দিকে পা বাড়াতেই ইমরান হাত বাড়িয়ে টেনে কোলে বসালো। নিশ্চুপ মোনা। মোনার দুগাল আজলাতে নিয়ে বলল, এবারের মতো মাফ করা যায় না ইমরান সাহেবকে? বাকহীন মোনার মাথা নত। ইমরান পুনরায় বলল, আর এমন ভুল হবে না। আমি থাকবো এবার পাশে, সব বাদ। মোনার নীরবতা ইমরানকে ভেতর থেকে নাড়া দিল। ইমরান এবার সাংঘাতিক ভয় পেল। মেয়েটা একটু কথা বলছে না কেন? অতি যত্নে প্রেয়সীকে কোলে তুলে রুমে এলো। মোনাকে কোলে নিয়ে খাটে বসে মোনার মাথা বুকে চেপে ধরল। ঘুমাবে বউ সোনা। এতক্ষণে মাথা নাড়ল। ঘুমাবে না জানালো। ইমরানের বুকে মাথা রেখে শক্ত করে আঁকড়ে ধরল ইমরানের টি শার্ট। অক্ষিপট থেকে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। আর কখনো আমি ছাড়া কোথাও পাঠাবো না তো জান। আর কষ্ট দিও না। আমি বুঝতেই পারিনি ভেতরে ভেতরে এতটা গুমড়ে যাবে। ফোনে কথা বলার সময় ও স্বাভাবিক থাকতে। ইমরানের ফোন বেজে উঠল। মেসেঞ্জারে ঢুকে দেখল নয়ন। রিসিভ করতেই ও পাশ থেকে বলে উঠল, কি রে ব্যাটা, যাইয়াই শুরু কইরা দিছোস হানিমুন? মাইয়াটা পোয়াতি মাথায় রাইখা করিস। শালাহা, তোরে আমি টাইম বুঝোস না। এই তুই খাস নাই, ফ্রেশ হস নাই, যাইয়াই শুরু কইরা দিলি, তুই কি এখন ওটা করতে ব্যস্ত? নয়নের যে কি মজা লাগে ইমরানকে খেপাতে। এই সুখ অন্য কোনো কাজে পায় না। ইমরান ও খেপে। ইমরান এবার ক্রোধে বলে উঠল, আমি তোকে একটু পর দেখছি। ফোন রাখো। মোনালিসার শরীর ভালো না। নয়ন এবার স্বাভাবিক হয়ে বলল, কি হয়েছে মোনার? আসার পর থেকে কাঁদছে। সময় দে ওকে। এই টাইমটা মুড সুইং করে, শরীরের অস্বাভাবিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। মোনা নতুন মা হচ্ছে না, তবে আগের বার তোর জন্য বুঝতেই পারেনি কোনটা সুখ আর কোনটা দুঃখ। এছাড়া এবার ওর অবস্থাও ক্রিটিক্যাল। 3 বাচ্চার বাপ হতে যাচ্ছিস, এখনো বুঝিস না? আমার দুটো বাচ্চাই অস্বাভাবিক অবস্থাতে হয়েছে, বুঝতে হবে তোকে।
আচ্ছা, ওর প্রতি খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মোনার মাথা ইমরানের বুকে। থুতনি তুলে মোনার ললাটে অধর উষ্ণ পরশ ছোঁয়ায়। সব দোষ আমার। এতটুকু বলেই মোনার ওষ্ঠ আঁকড়ে ধরল আপন ওষ্ঠে। ইমরান হাড়ে হাড়ে টের পাচ্ছে বউকে দূরে পাঠানোর কষ্ট। পোস্টমাস্টার্স শেষ করতেই 1 বছর, এরপর পিএইচডি। দীর্ঘক্ষণ পর মোনার ওষ্ঠ ছেড়ে মোনাকে বিছানায় শুইয়ে বাতি নিভিয়ে দিল। এখন ঘুমাও বউ সোনা। ঔশান কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ঈশান কয়েক মাস পর ওকে নিয়ে আসবে। পরীক্ষা চলছে তো। কেমন ছন্নছাড়া আমাদের পরিবারটা। সব ঠিক আছে। তুমি পড়াশোনা শেষ করো, দেখবে আগের মতো সব ঠিক হবে। মাথা নাড়ায় মোনা। পুনরায় ইমরানের দিকে তাকিয়ে বলে, আপনি আরো হ্যান্ডসাম হয়েছেন। মোনালিসা IM48। কি বলো এসব? হ্যান্ডসামই তো বললাম। আমি কি করে হ্যান্ডসাম হই? ইয়েস ইউ আর। এই বয়সে বউয়ের মন কয়জন বুঝে? এই যেমন আপনি কি সুন্দর বুঝলেন। আমার এখন আপনার যত্ন লাগবে। ওয়েট ওয়েট, আজকে আপনি শুকনো মুখে মিষ্টি মুখ করলেন যে। ডেইরি মিল্ক তো ছিল না সামনে তখন। ইমরান জোরেই বলে উঠল, পাগল হয়েছ তুমি? আয়নায় নিজেকে দেখেছ? ছোট্ট মোট্ট একটা মিনি মাউজ লাগছ। এর মধ্যে তুমি চকলেট মুখে দিলে আমি স্বাভাবিক থাকব? চুপচাপ ঘুমাও শোনা। মুনাফিক করে হেসে দিল। ওর প্রচণ্ড হাসি পাচ্ছে। ইমরানের অসহায় অবস্থা টের পাচ্ছে। সন্তানদের সে অনেক ভালোবাসে। তাই বেচারা সন্তানের আগমনের জন্য নিজের কষ্ট স্যাক্রিফাইস করছে। অস্ট্রেলিয়াতে এখন মধ্যরাত 3টা 15, বাংলাদেশ সময় 11টা 15। মোনাকে বুকে আগলে বাড়িতে কল দিল। ফোন ধরল প্রিন্সেস ঔশান। মেয়ের চেহারা ভেসে উঠতেই বড় করে মেয়েকে সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, আম্মাজান। ওয়ালাইকুমুস সালাম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, পাপা। কি করছে আমার আম্মা? হোমওয়ার্ক শেষ করেছে ঔশান। এখন ঔশান ঘুমাতে যাবে। আচ্ছা পাপা, ঔশানের মাম্মা কেমন আছে? ঔশান কি মাম্মার সাথে কথা বলবে? হ্যাঁ। মোনাকে দেখে চিৎকার দিয়ে উঠে মেয়ে। মাম্মা, তুমি ঔশানের পাপার বুকে কি করছো? ওটা শুধু ঔশানের বুক। সরো ওখান থেকে। ইমরান হকচকিয়ে উঠল। কি একটা আতঙ্ক মনে কাজ করল। মোনাকে সরিয়ে দিল বুক থেকে। মোনা থতমত খেয়ে গেল। ঔশান দুহাত তালি দিয়ে বলে, এখন ঠিক আছে। তোমার টি শার্টটা সুন্দর মাম্মা। আসার সময় ঔশানের জন্য নিয়ে আসবে এমন। মোনা মেয়েকে একটা ধমক দিল। ঔশান, তোমার কেন আমার সব জিনিস চাই? অবশ্যই চাই। কারণ তুমি ঔশানের, পাপা ঔশানের। ইমরান সাহেব, আমার মেয়ে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কেন? আমি এবার অবশ্যই একটি ছেলে চাইব আল্লাহর কাছে। এই মেয়েটা আমাকে জ্বালিয়ে মারছে। আমার ঈশানী ভালো। ইমরান ইশারা দিচ্ছে। মোনা আরো ক্ষেপে গেল, মেয়েকে ধমকে বলল, ঔশান, মাম্মাকে মিস করো না। এভাবে বকা দিয়ে বললে মিস করব কিভাবে? সুন্দর করে বলো। মোনার অধর আলগা হয়ে গেল। ইমরান মোনার কাছ থেকে ফোন নিয়ে মেয়েকে বলল, পাপা, এখন ঘুমাও, কাল কথা হবে কেমন, সোনা? ঔশানের কাছে কখন আসবে তুমি পাপা? এই তো মাম্মার শরীরটা ভালো হলে মাম্মাকে কম আদর করবে। ঠিক আছে পাপা, তুমি ঘুমাও। গুড নাইট পাপার জান। গুড নাইট ঔশানের সুপার হিরো। উম্মাহ। উম্মাহ। ফোন রাখল ইমরান। ছলো ছলো চোখে মোনা চেয়ে আছে। ইমরান কপালে হাত দিয়ে কপাল চাপড়াচ্ছে। জোরে জোরে বিড়বিড় করছে, কি যুগ আসলো আমার। বউ আর মেয়ে যুদ্ধ করে আমাকে নিয়ে। মোনা চিৎকার দিয়ে বলে, কাছে আসবেন না আমার। আপনার মেয়ে না বারণ করেছে আমাকে বুকে নিতে? তুমিও শুরু করলে মেয়ের মতো। মেয়ে তো ছোট মানুষ। তোমাকে বুকে না নিলে, আদর না করলে মেয়ে কিভাবে আসতো? মেয়েকে বুঝান না কেন? ইমরানের চক্ষু অক্ষিকোটর থেকে বের হওয়ার উপক্রম। মোনা কি পাগল হয়ে গেল? কি বুঝাবো মেয়েছে? ওর দুনিয়াতে আসার প্রসেস। মোনালিসা, তুমি কি ঠিক আছো? মোনা গাল ফুলিয়ে অন্য পাশে মুখ করে শুলো। ইমরানের ইচ্ছে করছে নিজের মাথা নিজে ফাটাতে। এমন গ্যারাকলে এর আগে পড়েনি। চুপচাপ শুয়ে মোনার কোমর আঁকড়ে ধরে বলল, ও জান, শুনো না। মেয়েটা একটু বড় হলে বুঝবে সব। তুমি তো মা। বুঝতে পারো না মেয়েকে। মোনা ইমরানের দিকে ফিরে ইমরানের বুকে মুখ লুকিয়ে আবার কাঁদছে। এবার কেঁদে বলল, আমি মেয়েকে মিস করছি। ওকে বুকে নিয়ে একবার জড়িয়ে ধরতে চাই ইমরান সাহেব। আমার মেয়েটাকে এনে দিন। আমি জানি মেয়েটা আপনার মতো স্বভাবের হয়েছে।
তাই ঝগড়া করছে আমার সাথে, কষ্ট কান্না লুকাতে। হাতের ফোনটা হাতে নিয়ে পুনরায় ফোন দিল আইরিনকে। এবার আইরিন ধরল। কুশলাদি জেনে ইমরান ঔশানকে দিতে বলল। আইরিন জানালো রুমে গিয়েছে। ইতুর পাশে শুয়ে আছে। ফুফি ডাকাতে উঠে বসল। জানালো পাপা কল দিয়েছে। পুনরায় ফোন হাতে নিয়ে পাপাকে দেখে বলল, পাপা কিছু বলবে? ইমরান মেয়ের দিকে তাকিয়ে বলল, সরি পাপা, ঘুম থেকে উঠানোর জন্য। মাম্মার সাথে কথা বলো। মোনা হাতে ফোন নিয়ে মেয়ের দিকে তাকালো। ঔশান কেমন করে মায়ের দিকে তাকিয়ে আছে। মোনা মেয়ের দিকে তাকিয়ে বলল, কান্না কেন করেছো ডরি? মেয়ে এবার ভা করে কেঁদে দিল। মা আদর করে মেয়েকে ডরি ডাকে। মেয়েটা সারাক্ষণ ডরিমন ডরিমন করে। ঔশানের কান্নায় সবাই হকচকিয়ে যায়। ইমরান আইরিন থতমত খেয়ে যায়। মোনা উঠে হেডবোর্ডে মাথা এলিয়ে মেয়েকে বলে, মাকে মিস করছো? ডরি তোমার বুকে যাবে মাম্মাম। তোমাকে মিস করে অনেক। তোমার হাতে খাবে। তোমার কাছে পড়বে। ডরি কি তোমাকে ছাড়া কখনো থেকেছে বলো? এখন পাপাও চলে গিয়েছে। ফুফি ডরিকে অনেক আদর করে। এবার ফুফি যদি বেড়াতে যায় ডরি তো একা হয়ে যাবে। ডরির কাছে ভাইও নেই। ডরির এখন কেউ নেই। মোনা নিজেকে শক্ত করে মেয়েকে বলে, শুনো মা, ভাই কালকে আসছে। তুমি এক্সামের পর মায়ের কাছে চলে আসবে কেমন? মা এখানে ডরির জন্য একটা ডরি আর মাসা কিনে রাখবো, চলবে? দুহাতে চোখ মুছে হেসে দিল। আর খুশি হয়ে বলল, সাথে ডেইরি মিল্ক টুইক্স, মার্স আর ওরকম ম্যাচিং টি শার্ট কেমন? সব হবে। আগে পড়া কেমন? ওকে মাম্মাম, ডরি লাভ ইউ। মাম্মা অলসো লাভস ডরি। গুড নাইট ডরি। উম্মা। উম্মা হুম্মা। লাইন বিচ্ছিন্ন হতে ইমরান বলে উঠল, তোমরা মা মেয়ে দুজনই এখন বাচ্চা, তাই তো আমি সামলাতে গিয়ে এত হিমশিম খাই। এই দুজন ঝগড়া করলে এখন আবার কেঁদে কেটে প্যাচাপ। এক সপ্তাহ পর সামনের বেঞ্চে বসে ব্যাগ থেকে আয়না বের করে চুলে বারবি ক্লিপ লাগিয়েছে সাদা। বারবি চিরুনি দিয়ে মাথা আছড়ে ঠোঁটে একটু বারবি লিপ বাম লাগালো। দুই পাশে দুটো ঝুঁটি উঁচু করে বাঁধা। পাশে জায়গা রেখেছে প্রিসিলার জন্য। বেস্ট ফ্রেন্ড এই মেয়েটা। লাফিয়ে লাফিয়ে প্রিসিলা পাশে এসে বসল। দুজন কোলাকুলি করে গল্প জুড়ে দিল। তখনই মিস ক্লাসে ঢুকে সবার সাথে কুশলাদি বিনিময় করে পড়ানো শুরু করল। মিস চলে গেলে টিফিন পিরিয়ডে দুই বান্ধবী গল্প করছে বারবি নিয়ে। এর মধ্যে প্রিসিলা বলে উঠল, ঔশান তোমার পাপা কি চলে গিয়েছে অস্ট্রেলিয়া? হ্যাঁ, আবার আসবে, ভাইয়া এসেছে। আমার মাম্মা তো ওখানে থাকে তাই। আজ কার সাথে এসেছো? ফুফি আর ভাইয়ার সাথে। পেছনে থেকে ফারাবি ঔশানের চুল টেনে দিয়েছে। ঔশানের প্রথমে রাগ লাগলেও মাম্মার কথা মনে পড়েছে, আগের বার একটা মেয়েকে মারাতে মাম্মা রাগ করেছে। তাই এবার চুপ করে বসে আছে, ব্যথার জায়গা মানে মাথার তালুতে হাত দিয়ে ঘষছে। প্রিসিলা বলল, দাঁড়াও আমি মেরে আসছি। না যেও না। আজ আন্টিকে বলবো। আমরা মারলে তো ইকুয়াল ইকুয়াল দুষ্টুমি হলো তাই না? কিছুক্ষণ পর ঔশান ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে আসার পর রুমে ঢোকার সময় ফারাবি ঔশানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ক্লাসের মিস দৌড়ে এসে ঔশানকে ধরল। পাশের রুমের মিসও ছুটে আসলো। টেবিলের মেটালের কোনায় লেগে কপালের এক পাশ কেটে গিয়েছে। ওখান দিয়ে ব্লিডিং হচ্ছে। ওই পাশ রক্তে লাল হয়ে গেল। মেয়েটা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। কেঁদে কেঁদে বলছে, পাপা, ঔশান ব্যথা পেয়েছে। তুমি আসো। ঔশান রক্ত ভয় পাচ্ছে। পাপা আসো। মিস সোনিয়া জড়িয়ে ধরল। জয়িতা মিস এসে ড্রেসিং করে দিচ্ছে। ফারাবিকে ক্লাস থেকে বের করে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। ঈশানকে ফোন দিয়েছে মিস। ঈশান অফিসে ছিল। বোনের কথা শুনে ছুটে এসেছে কিছুক্ষণের মাঝে। ডাকা হলো সরাসরি প্রিন্সিপালের রুমে। ফারাবির বাবা সেই ক্ষেপে আছে। ছেলেকে কেন বাইরে কান ধরে দাঁড় করাবে? ঈশান রুমে ঢুকতেই প্রিন্সিপালকে সালাম দিয়ে বসল। ফারাবির বাবা ঈশানকে দেখে বলল, তুমি গার্ডিয়ান ওই বাচ্চার? ঈশান প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, স্যার আমার বোন কোথায়? কেমন আছে এখন? বড়দের সম্মান করতে জানো না? আমি তো তোমাকে একটা প্রশ্ন করেছি। ফারাবির বাবা ক্ষেপে বলল। ঈশানও একই ভেজে উত্তর দিল, সরি, আপনার কথার উত্তর দিতে আমি ইন্টারেস্টেড নই। আপনার ওয়ে অফ টকিং ভালো না। তোমার মতো দুদিনের ছেলের কাছে শিখবো কিভাবে কথা বলতে হয়। প্রিন্সিপাল রেগে বললেন, চুপ করবেন আপনারা। আসল কথায় আসুন মি মহিম।
আপনি কোন সাহসে আমার স্কুলের মিসকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন? বেশ করেছি। কই সেই ম্যাডাম? মহিম বের হয়ে গেল প্রিন্সিপালের রুম থেকে। সোজা চলে আসলো প্লে গ্রাউন্ডে। সব টিচার্সরা প্লে গ্রাউন্ডে বাচ্চা নিয়ে অপেক্ষা করছে। অনেকের অভিভাবকও এসেছে। সকলের সামনে সোনিয়া মিসকে ধমকে বলল, এই ম্যাডাম আপনাকে তুলে নিব বলেছি তো কি হয়েছে? মিস সোনিয়া ক্ষেপে গিয়ে বললেন, আপনি কত বড় বেয়াদব হলে বাচ্চার স্কুলের টিচারকে তুলে নিবেন বলে? আপনার তো চরিত্রে সমস্যা। এজন্যই ছেলে দেখে দেখে বেয়াদব হয়েছে। কথায় ছেলেকে শাসন করবেন বেয়াদবির জন্য তা নয়, উল্টা ছেলেকে সাপোর্ট করছেন, টিচারকে ধমকাচ্ছেন। ওই ম্যাডাম ওই মুখ সামলে কথা বলো। প্রিন্সিপাল রেগে বললেন, আপনি ভাষা সংযত করুন। হতেই পারেন আপনি পুলিশ, কিন্তু এভাবে কথা বলতে পারেন না। কিসের সংযত? কি করেছে ওই মেয়েকে? ধাক্কাই তো দিয়েছে আমার ছেলে, কেটেছে না হয় কপাল। টাকা দিচ্ছি ভালো হাসপাতালে নিয়ে যাইতে বলেন মেয়ের বাপরে। আমার ছেলের গায়ে কেউ হাত তুললে বা শাস্তি দিলে তারে আমি ছাড়ব না। ঈশান এবার প্রচণ্ড ক্রোধে বলল, তাহলে আমার বোনের গায়ে আপনার ছেলে হাত দিয়েছে, এখন আপনার ছেলেকে কি করা উচিত? বললাম তো টাকা দিয়ে দিব। ভালো হাসপাতালে নাও। মিস ডেইজি ঔশানকে নিয়ে আসলো ঈশানের সামনে। ঔশান ভাই বলে ঝাঁপিয়ে পড়ল ভাইয়ের বুকে। ভাইয়া বনু ব্যথা পেয়েছে। দেখো কেটে গিয়েছে, ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে মিস। ঈশানের কলিজা ছ্যাঁতো করে উঠল। মাথা জুড়ে সাদা ব্যান্ডেজ। বোনকে দেখে চিৎকার দিয়ে বলল, আপনার পুলিশিগিরি গুন্ডামি বাইরে গিয়ে করেন, কাওয়ার্ড। কথায় এই লোকের ছেলে। বাচ্চা বলে ছেড়ে দিব ভেবেছিলাম, কিন্তু না, বাপের সামনে দুইটা থাপ্পড় দিব অসভ্যটাকে, যেন বাপের শিক্ষা হয়। বাপ না পারে শিক্ষককে সম্মান দিতে, না পারে বাচ্চারে শাসন করতে। মহিমও রেগে তেরে এসে বলে, ওই ছেলে ওই যা করছি বেশ করেছি। চিনস তুই আমারে? আমার মতো গুন্ডারে কিসের ধমক দেস? আমার ছেলে যা করেছে বেশ করেছে। আরো শেখাবো আমার ছেলেকে। আর কি হইছে? ওই ম্যাডামরে বলছি তুলে নেব, রেপ করব তো বলি নাই। পুরা প্লে গ্রাউন্ড কেঁপে উঠল এমন কথায়। তুই রেপ করতে চাইবি আর আমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখব? যে অঙ্গ দিয়ে রেপ করবি ওইটা কেটে আমার পোষা বাঘরে খাওয়াবো সুর। আমার মেয়ের জন্য মিস এত কথা শুনেছে। মিসের মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। বাজখাই গলা শুনে আশপাশ থমকে আছে। ঈশান আর ঔশান দুজনই চমকে উঠল বাবা মাকে দেখে। এয়ারপোর্ট থেকে সোজা দুজন চলে এসেছে মেয়ের স্কুলে। অফিসে ফোন দিয়ে জানতে পারল ঈশান বোনকে আনতে এসেছে। ঔশান ব্যথা পেয়েছে। মেয়ে বাবাকে দেখে ঠোঁট উল্টে কেঁদে দিল। পাপা, ঔশান ব্যথা পেয়েছে। ঈশান ও বাবাকে দেখে এগিয়ে আসলো। মেয়েকে কোলে নিয়ে ছেলেকে জড়িয়ে ধরল। মেয়ের ব্যান্ডেজে চুমু দিয়ে বলল, না আম্মা, কিছু হয়নি। এমন ব্যথা পাপা, মাম্মা, ভাইয়াও পেয়েছে যান। পাপার যান অনেক স্ট্রং। মোনা ছেলে মেয়ের দিকে তাকিয়ে মুখটা থমথমে করে রেখেছে। প্রিন্সিপাল এবং ইমরান একে অপরকে সালাম দিল। ইমরান পুনরায় মহিমের দিকে তাকিয়ে বলে, কারে শিখাস গুন্ডাগার্দি? আমার চেয়ে বড় গুন্ডা আপাতত এই টাউনে এখন নেই। দেখি তোর ক্ষমতা। মহিম থতমত খেয়ে আমতা আমতা করছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসলে রবিন। জি স্যার। ইশতিয়াককে ওর পুরো অ্যাড্রেস পাঠা আর বলে দিস স্যার বলেছে আধ ঘন্টার মধ্যে এই আবর্জনা যেন সাফ করে এই টাউন থেকে। ইফ নিডেড আই উইল কল হোম মিনিস্টার। কারণ লিখবি স্কুলের টিচারকে তুলে রেপ করার ওপেন থ্রেট দিয়েছে। ওকে স্যার। মিস সোনিয়ার সামনে এসে মোনা হাত ধরল। মিস আমি খুব সরি, আমার মেয়ের জন্য আপনাকে এতটা হ্যারেস হতে হলো। না না আপু, কি বলছেন? ঔশান আমাদের অনেক ভালো বাচ্চা। আমাদের খুব কষ্ট লেগেছে। আমরা সরি আজকের অকারেন্সের জন্য। কথা শেষ করতেই মোনা এগিয়ে এসে ইমরানকে বলল, আমি যেহেতু অস্ট্রেলিয়াতে আছি, ঔশানকে আমার কাছে নিয়ে চলুন। এখানে কি দরকার? ঈশানও হঠাৎ বলে উঠল, পাপা আমিও মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেছিলাম সিডনিতে। স্কলারশিপ পেয়েছি। চলো চলে যাই। মায়ের পিএইচডি শেষ হলে ব্যাক করব। ততদিনে নাহিয়াও ডাক্তার হয়ে যাবে। আমি মাকে ছাড়া এখানে থাকতে পারবো না। ঔশান তো বলতে পারে, আমি তো তাও পারি না। ইমরান কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে। মহিম কথা বলতে আসলেই ইশারায় হাত দিয়ে মানা করে দেয়। প্রিন্সিপালের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে সন্তানদের নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে।
ঔশান বাবার বুকের সাথে লেপ্টে আছে। মোনার চোখে পানি। মোনাকে মাঝখানে রেখেছে। এক পাশে ইমরানের কোলে ঔশান, অন্য পাশে ঈশান। ঈশান মায়ের হাত ধরে বলে, মা সরি, আমি ঔশানকে সেভ করতে পারিনি। ছেলেটার চোখ ছলছলে। মোনা ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা খুব ছোট বয়সে তোর মা হয়েছি। তখন কিছু না বুঝলেও বুঝতাম তোকে আমার কাছে রাখতে হবে। এখন তো বড় হয়েছি। তোরা দুজন আমার প্রাণের চেয়ে প্রিয়, আরও একজন আসছে। তোদের একা ফেলে রেখে যাওয়ার মতো কি করে এত বড় ভুল করলাম বলতো। মা জানো বড় হয়েছি ঠিকই, তোমার হাতে খেলে তৃপ্তি পাই। সেখানে ঔশান গত 1 মাস নিজে নিজে খায়, ফুফি খাইয়ে দিলে খেতে চায় না। আমি খাওয়ালে খায়। মন খারাপ করে কাঁদে। সেদিন রাতে আমার কাছে ঘুমিয়েছে। এসে বলে, ভাইয়া তোমার কাছে মাম্মা মাম্মা গন্ধ। আমি একটুও অবাক হইনি, কারণ সত্যি আমার কাছে মাম্মা মাম্মা গন্ধ আছে। আমি এখনো তোমার কিনে দেয়া ব্র্যান্ডের পারফিউম থেকে শার্ট জুতা সব পরি। ও তো আমার মাঝে তোমাকেই দেখে। ইমরান এক হাতে সবাইকে জড়িয়ে ধরে বলে, সবাই একসাথে থাকবো। আমি তোমাদের ছাড়া পুরোপুরি অসহায়। গত 1.5 মাস আমি দুশ্চিন্তায় কাটিয়েছি। ঈশানের মাথায় হাত রেখে বলল, ঈশান তুমি বাবার প্রথম প্রিন্স, সব সময় সবকিছু থেকে সকলকে আগলে রাখবে। ধন্যবাদ তোমাকে বোনকে সেভ করার জন্য। বাবা শুনেছি সব, তুমি কি কি বলেছ। পাপা বোনের তো ব্যথা লাগলো। এমন একটু আকটু লাগবেই। এভাবেই শিখবে। তুমিও শিখেছ, আমি শিখেছি। অভ্যাস হবে। তবে পেছনে ছায়া হয়ে থাকবে। পড়ে গেলে উঠিয়ে দিবে। কখনো থামতে বলবে না। শিখা অবধি পড়তে দিবে। অনেক আঘাত পাবে, কিন্তু প্রাপ্তি হিসেবে ঝুলিতে লাইফের কিছু বেস্ট লার্নিংস জমা হবে। বড় ভাই হিসেবে সব দায়িত্ব তোমার, ঠিক আছে। জি পাপা। দ্যাটস লাইক মাই প্রিন্স। গন্তব্য এখন ঔশান প্যালেস। ভালোবাসাময় পরিবারের দুর্যোগ আসলেও কাবু করতে পারে না। পরিবার থেকেই বাচ্চারা শিখে। ছোটদের আচার ব্যবহার শেখানোর ক্ষেত্রে প্রতিটি পরিবারের উচিত সাবধানতা অবলম্বন করা। সমাপ্ত। গল্প তুমি আমার শেষ বেলা। লেখনীতে নীতি জাহিদ। অন্তিম পর্ব।